গভীর রাতে তাঁবুর বাইরে খসখস আওয়াজ শুনে চকিতে ঘুম ভেঙে গেল মোসার। কিসের আওয়াজ? চোর নাকি? মুহূর্তে চিন্তাটা ঝেড়ে ফেললো মাথা থেকে। এখানে ক্যালিফোর্নিয়ার উত্তর সীমান্তে এই দুর্গম পাহাড়ি অঞ্চলে চোর আসবে কি করতে? ওদের চারজনের কাছে আছেই বা কি চুরি করার মতো? তাহলে কি কোনো জন্তু জানোয়ার? সারাটা দিন ঘোড়ায় চেপে চড়াই উতরায় ডিঙিয়ে ক্লান্ত হয়ে এখন স্লিপিং ব্যাগের ভিতর গভীর ঘুমে অচেতন ওর তিন সঙ্গী, কিশোর, রবিন ও ফারিয়া। কি ওটা? আরে, তাঁবুর ফ্ল্যাপটা সরে যাচ্ছে কেন একপাশে? বিস্ফোরিত চোখে চেয়ে রয়েছে মুসা। কাউকে জাগাবে নাকি? আর চোখে চাইলো একবার কিশোরের দিকে। দেখলো কিশোরের এক চোখ খোলা। সে ভুরু নাচালো মুসার উদ্দেশ্যে। ডান হাত বের করে আনলো স্লিপিং ব্যাগের ভিতর থেকে। আস্তে আস্তে সরে গেল ফ্লাপ। ভয়ার্ত একটা মুখ দেখা দিল তাঁবুর ভিতর। ওদের ইন্ডিয়ান গাইড ট্রেফর। এক মাথা এলোমেলো পাকা চুল আর বুক সমান অগোছালো দাড়ি নিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকছে তাঁবুতে। থরথর করে কাঁপছে ওর সর্বাঙ্গ। উঠে বসলো কিশোর ও মুসা। কি ব্যাপার ট্রেফর, কি হয়েছে? হড়বড় করে নিজের ভাষায় একগাদা দুর্বোধ্য শব্দ উচ্চারণ করলো লোকটা। তার মধ্য থেকে বোঝা গেল কেবল একটা ইংরেজি শব্দ, নয়জেস। কিসের শব্দ জানা গেল না। বারবার জিজ্ঞেস করা হলো, তবুও জানা গেল না। নিজের নোংরা কাঁথাটা টেনে নিয়ে ডিম্পল আর রবিনের মাঝখানে চলে এলো সে। হেয়ার আই স্লিপ। আরে, গত দুদিন অনেক সাদাসাদি করেও এই হাবাগোবা লোকটাকে তাঁবুর ভিতর শোয়ানো যায়নি। খোলা আকাশের নিচে না শুলে নাকি ঘুম আসে না। মাঝরাতে সে নিজেই এসে হাজির, শোবে। ব্যাপারটা কি? আমরা তো কিছু শুনলাম না, বলল কিশোর। হয়তো স্বপ্ন টপ্ন দেখে থাকবে, কালকে সকালে জানা যাবে। যে যার স্লিপিং ব্যাগে সে দিয়ে চেন টেনে দিল কিশোর ও মোসা। ঘন কুয়াশা তো আছেই, অসম্ভব শীতও পড়েছে আজ। রবিন ও ফারিয়া ঘুমাচ্ছে বেখবর। পরীক্ষার পর দীর্ঘ 1 মাস ছুটি। আঙ্কেল ডিকের আমন্ত্রণে তার সঙ্গে গাড়িতে চেপে রকি বিচ থেকে প্রায় 1000 মাইল দূরে ক্যালিফোর্নিয়ার উত্তর প্রান্তে টিলাটক্করের রাজ্যে তার এক আত্মীয়র খামার বাড়িতে বেড়াতে এসেছে ওরা। বাবা মার সঙ্গে ইউরোপে বেড়াতে গেছে বলে যিনি আসতে পারেনি ওদের সঙ্গে। সান ফ্রান্সিসকোকে বামে রেখে স্টকটন, সাক্রামেন্টো ছাড়িয়ে আরও উত্তরে চলে এসেছে ওরা। তারপর রেডিংয়ের ডাইনে সিয়েরা নেভাডার পাহাড়ি রাস্তা ধরে এঁকে বেঁকে আরও উত্তর পূবে শহর গ্রাম ছাড়িয়ে পাহাড়ের মধ্য দিয়ে আঁকাবাঁকা সরু পথ ধরে পৌঁছেছে অবশেষে ছবির মতো সুন্দর এক ফার্ম হাউসে। ওখান থেকে 14,162 ফুট উঁচু মাউন্ট শাস্তা দেখা যায় পরিষ্কার। মনে হয় এই তো হাত বাড়ালেই ছোঁয়া যাবে বুঝি। মিস্টার ও মিসেস হ্যারল্ড এবং হাসি খুশি কাজের লোক ইভান্সের খাতির যত্নে 3 দিনেই ওরা যখন টের পেল কয়েক কেজি করে বেড়ে গেছে ওজন, তখন ঘোড়ায় চেপে 30 মাইল দূরের প্রজাপতি উপত্যকা থেকে বেরিয়ে আসবে বলে বেরিয়ে পড়েছে ওরা। ওখানে হরেক জাতের ফুল আর প্রজাপতি তো আছেই, পাখিরও নাকি সীমা সংখ্যা নেই। আঙ্কেল ডিকেরও যাওয়ার কথা ছিল, কিন্তু রওনা হওয়ার আগের সন্ধ্যায় উঠোনে পুঁতে রাখা গরু বাঁধবার খুঁটিতে হোঁচট খেয়ে পড়ে বাম হাতের কোনোই মচকে গেছে তার। 20 মাইল দূরের একটা প্রাইভেট ক্লিনিকে এক্স রে করিয়ে দেখা গেছে সামান্য চিড় ধরেছে হাড়ে। 3 দিন পর আসছেন বলে ওদের রওনা করিয়ে দিয়ে মোটা হয়ে যাওয়ার ঝুঁকি সত্ত্বেও রয়ে গেছেন আঙ্কেল খামার বাড়িতেই। একটা ঘোড়ার অর্ডার দেওয়া হয়েছিল। সকালবেলা ওগুলো নিয়ে হাজির হয়ে গেল ঘোড়ার মালিক, থুরথুরে বুড়ো ইন্ডিয়ান, নাম হচ্ছে ট্রেফর। ঘোড়াগুলো মোটা সোটা, শক্তিশালী, পাহাড়ে চলাচলের জন্য খুবই উপযোগী, কিন্তু আকারে খুব ছোট। কোনোটাই 3.5 ফুটের বেশি উঁচু না। একটা মাদি ঘোড়ার সঙ্গে পুতুলের মতো সুন্দর ধবধবে সাদা ছোট্ট একটা বাচ্চাও আছে। সোজা হয়ে দাঁড়ালে বড়জোর 18 ইঞ্চি উঁচু হবে। বাচ্চাটার খুরের কাছে 3 ইঞ্চি জায়গা, আর কপালের তিলকটা কালো হওয়ায় দারুণ সুন্দর দেখাচ্ছে। ওটার 2 গালের হালকা দাগ দেখলে মনে হয় টোল পড়েছে। দেখা মাত্র ওটার নাম রেখে দিল রবিন, ডিম্পল। অল্পক্ষণেই ভাব হয়ে গেল ওদের দুজনে। বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছে কিশোর, যে কোনো জানোয়ারের সঙ্গে খুব সহজেই বন্ধুত্ব হয়ে যায় রবিনের। কেন যেন আজকাল দেখা মাত্র ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে জন্তু জানোয়াররা। আঙ্কেল যেতে পারছেন না দেখে ছেলে মেয়েদের সঙ্গে গাইড হিসেবে যেতে বলা হলো ট্রেফরকে, কিন্তু ওকে রাজি করানো কঠিন হলো। প্রথমে বলল প্রজাপতি উপত্যকা চেনে, তারপর বলল চেনে না।
শেষে ওর হাতে মিস্টার হ্যারোল্ড একটা ম্যাপ ধরিয়ে দেওয়ায় নিমরাজি হয়ে মাল সামানা তুলে ফেললো দুটো ঘোড়ার পিঠে, তারপর চড়ে বসলো একটাই। মুসা, রবিন, কিশোর আর ফারিহাও উঠে পড়ল যার যে ঘোড়াটা পছন্দ হলো তার উপর। রবিনের সঙ্গে এরই মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেছে বাচ্চা ঘোড়া ডিম্পলের। মাটা মালপত্র নিয়ে সবার আগে থাকলেও বাচ্চাটা চলল রবিনের পাশাপাশি। তিন গোয়েন্দার মনোযোগ কেড়ে নিয়েছে বলে ডিম্পলের উপর খুবই অসন্তুষ্ট হলো মুসার প্রিয় কাকাতুয়া কিকো, কিন্তু কঠোর ভাষায় ওকে বকাঝকা দিয়েও ভাগাতে পারল না কিছুতেই। 10 দিন চলার মতো খাবার ওদের সঙ্গে দিয়ে দিয়েছেন মিসেস হ্যারোল্ড। কিপটেমি না করে পেট ভরে খেতে বলছেন সবাইকে। বলে দিয়েছেন ভয় নেই, আঙ্কেল ডিকের সঙ্গে আরও খাবার পাঠাবেন তিনি, কম পড়বে না। দুরাত 2 জায়গায় ক্যাম্প করেছে ওরা নির্বিঘ্নে। আজ এই তৃতীয় রাতে কি দেখলো ট্রেফর? কিসের আওয়াজ শুনলো যে এমন ভয়ে কাঁপতে কাঁপতে তাঁবুতে এসে ঢুকলো? সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল ছেলে মেয়েরা। পাহাড় পর্বত গাছপালা ঝিকমিক করছে রোদ লেগে। গতকাল বিকেলে এমনই ঘন কুয়াশা পড়েছিল যে 5 হাত সামনের ঘোড়াটাকেও ভালো মতো দেখা যাচ্ছিল না। শেষে সন্ধ্যার আগেই থেমে তাঁবু গাড়তে বাধ্য হয়েছিল ওরা, অথচ আজ সব পরিষ্কার। ঘোড়ার পরিচর্যা সেরে নাস্তা খেতে এলো ট্রেফর। ওকে চেপে ধরল মুসা। এই কি হয়েছিল কাল রাতে? অত ভয় পেয়েছিলে কেন? নয়েজেস, বলল ট্রেফর। কি ধরনের আওয়াজ? এবার জিজ্ঞেস করলো কিশোর। কই, আমরা তো কিছুই শুনতে পেলাম না। মুখের খাবারটুকু কোত করে গিলে নিয়ে চোখ মুখ পাকিয়ে এমন বিকট আওয়াজ করে উঠল ট্রেফর যে চমকে উঠল সবাই। ধর্মর করে উঠে দাঁড়ালো রবিনের পাশে বসা ডিম্পল। মুসার কাজ ছেড়ে গাছের জালে গিয়ে বসলো কিকো। অবাক হয়ে চেয়ে রয়েছে 3 গোয়েন্দা ফারিয়া ও বুড়োর মুখের দিকে। হাত পা নেড়ে নানান অঙ্গভঙ্গি করে অনেক কথা বলে গেল ট্রেফর নিজের ভাষায়। তার মধ্যে 1-8টা ইংরেজি শব্দও আছে। সব মিলিয়ে মোটামুটি বোঝা গেল। ঘোড়াগুলো ঠিকঠাক মতো বাঁধা আছে কিনা দেখতে গিয়েছিল সে গত রাতে। ওখানেই এরকম আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে পালিয়ে এসেছে তাঁবুতে। সেজন্যেই কিছু শুনতে পাইনি আমরা, বলল কিশোর। ওর মুখে শুনে তো মনে হচ্ছে ভয়ঙ্কর হিংস্র কোনো জানোয়ার। ফ্যাকাশে হয়ে গেল ফারিয়ার মুখ। জিজ্ঞেস করলো কিশোর, তোমার কি মনে হয় এরকম হিংস্র কোনো জানোয়ার কি এই অঞ্চলে থাকতে পারে? আমি যতদূর জানি নেই, কিন্তু ট্রেফরের কথা পুরোপুরি উড়িয়েও দেওয়া যায় না। আচ্ছা, ঠিক কি ধরনের জন্তু এরকম আওয়াজ করতে পারে জানো? জিজ্ঞেস করলো আবিন। খুব সম্ভবত কাল্পনিক কোনো জানোয়ার, বলল মোসা। হয়তো দুঃস্বপ্ন দেখে থাকতে পারে। কাল রাতে ওর চেহারাটা যদি একবার দেখতে না। ক্যাম্প গুটানোর পর হাবভাব দেখে বোঝা গেল আর এগোতে চায় না ট্রেফর। এখান থেকেই ফিরতে চায়। বারবার খালি আঙুল তুলে পিছনটা দেখায়। ওর কথা না বোঝার ভান করে 2 হাত দুপাশে তুলে প্রজাপতির অনুকরণে ঝাপটালো। তারপর সামনে এগোলো কিশোররা। মুখ কালো করে ঘোড়ায় চাপলো ট্রেফর। অনিচ্ছা সত্ত্বেও এগোলো সবার আগে আগে। ওর কাছ থেকে ম্যাপটা চেয়ে নিয়েছে কিশোর, কিন্তু ওটা দেখে কিছুই বোঝা গেল না। প্রজাপতি উপত্যকার অবস্থান দেখানো নেই ম্যাপে। ট্রেফরের পিছু পিছু সারাটা দিন চলার পরও পৌঁছতে না পেরে ওদের মনে হলো আসলে এরকম কোনো উপত্যকা নেই, মরীচিকার পেছনে ছুটছে। হঠাৎ মোসা বলল, কিশোর, খেয়াল করেছো গতকাল বিকেল পর্যন্ত আবছা হলেও একটা ট্র্যাক ছিল, এখন নেই। তাই তো। ঘোড়া থেকে নেমে চারিদিকে ভালো করে নজর বুলালো রবিন। আমার মনে হয় কাল কুয়াশার মধ্যে পথ হারিয়ে ভুল পথে নিয়ে এসেছে ও আমাদের। এভাবে চললে কোনোদিনই পৌঁছাতে পারবো না আমরা প্রজাপতি উপত্যকায়। আর এগুলো তো ফিরে যেতে পারবো কিনা এটা নিয়ে তো সন্দেহ হচ্ছে আমার, বলল ফারিয়া। কি মনে হয় কিশোর তোমার? এসো আগে তাঁবুটা টাঙিয়ে খাওয়া দাওয়া সেরে নি, বলল কিশোর। তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। একটা উঁচু পাহাড়ের মাঝামাঝি উচ্চতায় পৌঁছেছে ওরা। এখানে খাড়া উঠে গেছে পাহাড়ের গা। বেয়ে উপরে ওঠার কোনো উপায় নেই। কাছাকাছি একটা ঝর্ণা দেখে এখানেই ক্যাম্প করবে বলে ঠিক করলো কিশোর। অনিচ্ছুক ট্রেফর ঘোড়ার পিঠ থেকে মালপত্র নামিয়ে দিল। তারপর ওগুলোকে কিছুটা দূরে লম্বা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে এলো। খাওয়া দাওয়ার পর মনে হলো আজও তাঁবুর ভিতরেই শোবার ইচ্ছে ট্রেফরের, কিন্তু বেশ গরম পড়েছে বলে তাঁবুতে ঢোকার মুখেই খোলা আকাশের নিচে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। যদিও চেহারা দেখে যথেষ্ট শঙ্কিত মনে হলো ওকে। অনেক রাতে
তাঁবুর বাইরে ফোঁস শ্বাস ফেলার শব্দে জেগে উঠল ফারিয়া। ভয়ে কলজে শুকিয়ে গেল ওর। সেই ভয়ঙ্কর হিংস্র জানোয়ারটা না তো? মাথাটা স্লিপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়ে চেন টেনে দিল। পর মুহূর্তে লম্বা এক ডাক ভেসে এলো কিছুটা দূর থেকে। জেগে গেল তিন গোয়েন্দা। এক লাফে উঠে বসেছে। দেখা গেল তাঁবুর ভিতর ফ্ল্যাপের কাছে দাঁড়িয়ে ভয় কাঁপছে ট্রেফর। ফ্ল্যাগ সরিয়ে দেখল কিশোর। বাইরেটা ভেসে যাচ্ছে চাঁদের রূপালি আলোয়। ওর পাশে এসে দাঁড়িয়েছে মোসা ও রবিন। ট্রেফরের আঙুল বরাবর তাকিয়ে চাঁদের আলোয় যা দেখল তাতে সরসর করে মাথার চুল দাঁড়িয়ে গেল তিন গোয়েন্দার। নেকড়ে, একপাল নেকড়ে বাঘ। চোখ রগড়ালো তিন গোয়েন্দা। তারপরেও ওগুলো নেকড়েই থাকলো। অবিশ্বাস্য ব্যাপার। 100 বছর আগেই এই এলাকা থেকে বিলুপ্ত হয়ে গেছে নেকড়ে। এইগুলো যদি নেকড়ে না হয় তাহলে কি? ঘোড়াগুলোর কাছে ওরা কি করছে? আবার এক লম্বা ডাক ভেসে এলো বাইরে থেকে। মুখ দিয়ে কেউ করে একটা বেদঘটে আওয়াজ করেই কাঁপতে কাঁপতে বসে পড়ল ট্রেফর মাটিতে। নিজের ভাষায় অনর্গল কিসব আবল তবল বকছে নিচু গলায়। বাচ্চা ঘোড়াটাও কাঁপছে ওর সঙ্গে পাল্লা দিয়ে। ওদের ভয় দেখে কাঁপন ধরে গেল তিন গোয়েন্দার বুকের ভেতরও। নির্বিকার রয়েছে একমাত্র কিকো। মুসার কাঁধে বসে ও দেখছে কেবল নেকড়েগুলোকে। দুষ্টু ছেলে বলে মুসার কাঁধ ছেড়ে উড়ে চলে গেল সে ব্যাপারটা কি তদন্ত করে দেখবে বলে। সব কটা চোখ ফিরল এদিকে। চাঁদের আলো পড়ে ধক করে জ্বলে উঠল জানোয়ারগুলোর সবুজ চোখ। ওদের মাথার উপর এক পাক ঘুরেই ধমক মারল কিকো। পা মুছে ঘরে ঢোকো, গাধা কোথাকার। মানুষের গলা শুনে দৃশ্যতই চমকে উঠল জানোয়ারগুলো। পর মুহূর্তে টানেলে ঢোকা রেল ইঞ্জিনের বিকট শব্দ শুনে পায়ের ফাঁকে লেজ দাবিয়ে নিচু হয়ে গেল ওরা। নিঝুম রাতে পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তোলায় আরো ভয়ঙ্কর শোনাল আওয়াজটা। এরপর কিকো যেই মোটরসাইকেল স্টার্ট দিল, সাহস হারিয়ে ঝেড়ে দৌড় দিল ওগুলো। ওদের তাড়া করে বেশ কিছুটা রাস্তা পার করে দিয়ে বিজয়ের ভঙ্গিতে ফিরে এলো কিকো। মুসার কাঁধে বসে মোলায়েম কণ্ঠে আদর করল ওকে। কিকোর ঝুঁটি চুলকে দিল মোসা। তারপর বলল, কিশোর, এ আমি কি দেখলাম? স্বপ্ন নাকি সত্যি? রাতে ঘুমাতে পারলো না কেউ। সকাল হতে ঘোড়াগুলো ঠিক আছে কিনা দেখতে গেল ট্রেফর। সাবধানে এগোচ্ছে। চোখ জোড়া সতর্ক দৃষ্টি বোলাচ্ছে আশেপাশের ঝোপ জঙ্গলে। নিরাপদে আছে ওগুলো, কারো কোনো ক্ষতি হয়নি। তবে একটু যেন অস্থির। বাঁধন খুলে ঝর্ণায় নিয়ে গেল ট্রেফর ওদেরকে পানি খাওয়াতে। তাঁবু থেকে বেরিয়ে এসে চারিদিকে চোখ বোলালো ফারিয়া ও তিন গোয়েন্দা। রবিনের পায়ে পায়ে রয়েছে ডিম্পল। নেকড়ের চিহ্ন নেই কোথাও। এ গাছে ও গাছে পাখি ডাকছে। শান্ত, স্বাভাবিক, সুন্দর সকাল। হঠাৎ ট্রেফরের ভয়ার্ত তীক্ষ্ণ চিৎকার কানে যেতে সব কজন ফিরল ওর দিকে। দু হাতে চোখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিচ্ছে বোকা লোকটা। তিন গোয়েন্দার মনে হলো কি যেন নড়ছে সামনের ঝোপের ওপাশে, কিন্তু বোঝা গেল না জিনিসটা কি। আর এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো ট্রেফর। তড়াক করে উঠে পড়লো একটা ঘোড়ায়। তীব্র গতিতে ছুটে আসছে তাঁবুর দিকে। পালাও, চেঁচিয়ে উঠল সে। তারপর বলল, ব্ল্যাক, ব্ল্যাক। হা করে চেয়ে রইল ওরা। লোকটা কি বলছে, কেন বলছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। বিস্ফোরিত চোখে পিছন দিকে একবার চাইল ট্রেফর। তারপর ঘোড়াগুলোর দিকে আঙুল তুলে ইন্ডিয়ান ভাষায় কি বলল যেন। বোধহয় ওর পিছু নিয়ে এদিকে আসা হতচকিত ঘোড়ায় চেপে পালাতে বলছে ওদের। ওরা চারজন সম্বিত ফিরে পাওয়ার আগেই তাঁবুর পাশ ঘেঁষে তুমুল বেগে ছুটল সে ফিরতি পথে। বাকি ঘোড়াগুলো দ্বিধান্বিত দৃষ্টিতে একে অন্যের দিকে তাকালো। তারপর ওদের সবাইকে অবাক করে দিয়ে ছুটল মালিকের পিছু পিছু। আরে দাঁড়াও দাঁড়াও, ফিরে এসো, হাঁক ছাড়লো ওরা। একটা ঘোড়া ঘাড় ফিরিয়ে চাইল, বোধহয় থামবে কিনা ভাবল, কিন্তু পেছন থেকে অন্যদের ঠেলা ধাক্কা খেয়ে আবার ছুটল সামনে। কয়েক সেকেন্ডেই বাঘ ঘুরে অদৃশ্য হয়ে গেল ঘোড়াগুলো। 2 মিনিটের মধ্যে মিলিয়ে গেল ওদের ছুটন্ত খুরের আওয়াজ। পরস্পরের মুখের দিকে চাইল ওরা। ভালো বিপদেই পড়ে গেল দেখছি, বলল কিশোর। কিন্তু পালালো কেন আমাদের এভাবে ফেলে? বলতে বলতে ডিম্পলের উপর চোখ পড়ল ফারিয়ার। দেখো, মায়ের সঙ্গে না গিয়ে এটা রয়ে গেছে আমাদের কাছে। না, রবিনের কাছে, বলল কিশোর। কপাল ভালো, মালপত্র সব নামিয়ে রাখা হয়েছিল।
খাবারও রয়েছে প্রচুর। কিন্তু বেটা বুদ্ধু ভয় পেল কি দেখে? কি জানি, মুখ খুলল মূসা। আমি দেখলাম চোখ ছানা বড়া করে পালাতে বলছে আমাদের, আর ব্ল্যাক ব্ল্যাক বলে তার স্বরে যাচ্ছে। দাঁড়াও দেখি কি দেখে এমন ভয় পেল লোকটা, বলে পা বাড়ালো কিশোর। তোমরা এখানেই থাকো, সাজু চাইলে এগোবে। ঘুরে ফিরে দেখে মাথা নাড়ল কিশোর। না, কিছুই নেই এখানে। ভুরু কুচকে ফিরে এলো সে তাঁবুর পাশে। হয়তো হ্যালুসিনেশন। কিন্তু রাতের ওই জন্তুগুলো? প্রশ্ন তুলল রবিন। ওগুলো তো আর কাল্পনিক কিছু নয়, আমরা তিনজনই তো দেখেছি, তাই না? হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ওগুলো জলজান্ত, বাস্তব। নাস্তার কথা মনে হতেই ব্যস্ত হয়ে উঠল ফারিয়া। থলি থেকে বের করলো কয়েকটা টিন। পাউরুটি বাসি হয়ে যাওয়ায় ওরা ঠিক করেছে এখন থেকে টিনের খাবারই খাবে। 2 টিন সার্ডিন, 2 টিন আনারস, 2 টিন পিচ, আর 1 টিন কাজু বাদাম বের করলো। ডিম্পলের জন্য বের করলো 1 কোড়া দুধ আর 1 টিন সেদ্ধ ছোলা। ওকে উদার হস্তে খাবার বের করতে দেখে মূসাকে ছেড়ে ফারিয়ার কাছে চাপল কিকো। কানে কানে বলল, ফারিয়া ভালো হয়েছে, তোকে আর তেল মারতে হবে না, মতলববাজ কোথাকার, বলল ফারিয়া ওর ঝুঁটি চুলকে দিয়ে। বলল বটে, কিন্তু খাওয়ার সময় দেখা গেল স্পেশাল খাতির পাচ্ছে কিকো। খাবার পছন্দ হয়েছে ডিম্পলেরও। দুধের বাটিতে একটা করে চুমুক দেয়, তারপর খানিকটা ছোলা মুখে নিয়ে তিরিং বিরিং লাফিয়ে ঝাঁপিয়ে 1 চক্কর দৌড়ে এসে রবিনের সামনে দাঁড়িয়ে খোঁত করে নাক টানে। রবিন একটু আদর করে দিলেই আবার চুমুক দেয় দুধের বাটিতে। প্রাণবন্ত বাচ্চাটা থেকে যাওয়ায় সবাই ওরা খুশি। যে হাতের কাছে পাচ্ছে সেই একটু একটু করে আদর করে দিচ্ছে। নাস্তা শেষ হতেই জানতে চাইল রবিন, এবার কি করব আমরা? প্রজাপতির পেছনে তো আর দৌড়াবার উপায় নেই। তাহলে আঙ্কেল না আসা পর্যন্ত এখানেই বসে থাকতে পারি, বলল মূসা। ট্রেফর বুড়ো ফিরে গেলেই ছুটে আসবে আঙ্কেল, নেকড়ের গল্প শুনলে উড়ে চলে আসবে। কিন্তু ততদিনে যদি আমার নেকড়ের পেটে চলে যায়, বলল ফারিয়া। না না, তা যাব না, বলল কিশোর। তবে একটা ব্যবস্থা করতে হবে আমাদের। ঠিকই বলেছে মূসা, আমরা নিজেরা ফেরার চেষ্টা করতে গেলে পথ হারিয়ে বিপদ বাড়াবো। এখানেই নিরাপদ একটা জায়গা খুঁজে নিয়ে অপেক্ষা করা উচিত। থালাবাটি ধোয়ার জন্য উঠতে যাবে, এমনি সময় গুমগুম করে গম্ভীর একটা আওয়াজ শোনা গেল। মনে হলো পাহাড়ের ভিতর থেকে আসে শব্দটা। পর মুহূর্তে কেঁপে উঠল জমি, পাথর হয়ে জমে গেল ওরা। চ্যাঁ করে ডাক ছেড়ে সন্ধ্যে উঠল কিকো। এক লাফে একটা পাথরের উপর উঠে দাঁড়ালো ডিম্পল। একটু পরেই থেমে গেল কাঁপন, আওয়াজটাও মিলিয়ে গেল। কিন্তু কয়েক মুহূর্ত পর আবার শোনা গেল সেই গুরুগম্ভীর শব্দ, এবার আগের চেয়ে জোরে, তারপর আবার কাঁপুনি। ভয় পেয়ে আবার লাফিয়ে উঠল ডিম্পল, নামলো কয়েক হাত দূরে আরেকটা পাথরের উপর। ঘাবড়ে গেছে 3 গোয়েন্দা। ফ্যাকাশে হয়ে গেছে ফারিয়ার মুখ, খপ করে হাত চেপে ধরেছে মূসা। তবে আর কাঁপল না মাটি, আওয়াজও শোনা গেল না আর। পাখির কিচিরমিচির থেমে গিয়েছিল, শুরু হলো আবার। পাথর থেকে নেমে এলো ডিম্পল। কিকো ফিরে এসে বসলো মূসার কাঁধে, বলল, হ্যাঁ এবার পড়তে বসো তো, 5 পাতা খোলো সবাই। খাইছে, ব্যাপারটা কি হলো কিশোর? জিজ্ঞেস করলো মূসা। ভয় তো জান উড়ে গিয়েছিল আমার, কি ভূমিকম্প নাকি? আর আওয়াজটা? এবার প্রশ্ন রবিনের, আগ্নেয়গিরির? মনে হয় না, বলল কিশোর। কোনো সন্দেহ নেই, শব্দ আর কাঁপুনি সামনের ওই পাহাড়ের ভেতর থেকে এসেছে, কিন্তু এটা যে আগ্নেয়গিরি নয় তা তো দেখা যাচ্ছে পরিষ্কার। ব্যাপারটা তাহলে কি হলো? বাপ রে, অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে একেবারে। আমার মনে হচ্ছিল, বলল ফারিয়া, এক্ষুনি বুঝি 1000 টুকরো হয়ে ভেঙে পড়বে গোটা পাহাড়, তাও আবার আমাদের মাথার উপর। এই পাহাড়টা একদম ভালো লাগছে না আমার, এর থেকে দূরে থাকতে পারলে ভালো হতো। থালা বাসন ধুয়ে ঝর্ণার পানিতে গোসল ছেড়ে নিল ওরা। তারপর নিরাপত্তার চিন্তা ঢুকলো ওদের মাথায়। খোলা জায়গায় তাঁবুতে রাত কাটানো ঠিক হবে না। ঝড় তুফানের ভয় তো আছেই, আসল ভয়, হ্যাঁ, ওই নেকড়েগুলো ফিরে আসতে পারে আবার। গুমগুমে পাহাড়ের কাছাকাছি আরেকটা পাহাড়ের গায়ে কিশোরকে চোখ বোলাতে দেখে মূসা জিজ্ঞেস করলো, কি গুহা করছো? ওই উপরে একটা চোখে পড়েছে আমার। চলো দেখে আসি, বলেই পা বাড়ালো কিশোর। গুহাটা পছন্দ হলো সবার।
ডিম্পল তো থাকলো রবিনের পায়ে পায়ে। একটু সাহায্য করতে ফারিয়া উঠে এলো সহজেই, কিন্তু একটাই অসুবিধে, এখানে উঠতে হলে 4 হাত পা ব্যবহার করতে হয়। জিনিসপত্র আনবে কি করে? স্লিপিং ব্যাগ ছাড়াই না হয় ঘুমানো গেল, কিন্তু নেকড়ে ঠেকাবার জন্য গুহামুখের কাছে আগুন জ্বেলে রাখতে হলে নিচ থেকে প্রচুর শুকনো কাঠ তুলে আনতে হবে। সেগুলো তোলা হবে কি করে? ভাবছে দিন গোয়েন্দা। এমনি সময় মুসার কাজ ছেড়ে শূন্যে উঠে গেল কিকো। সবাইকে চমকে দিয়ে চি হি শব্দে ঘোড়ার ডাক ডেকে উঠল ওপর থেকে। গড়াগড়ি দিচ্ছিল। লাফিয়ে উঠে দাঁড়ালো ডিম্পল। পাথরের কিনারে গিয়ে নিচে কি যেন দেখার চেষ্টা করছে। নেকড়েগুলো ফিরে এলো নাকি আবার, বলে উঠল ফারিয়া। ঠোঁটে আঙুল রেখে সবাইকে চুপ করে থাকবার ইশারা করলো মোসা। ওর কানে কিছু একটা শব্দ ধরা পড়েছে। একটু পরেই সবাই শুনতে পেল বার্চ গাছের নিচের ঘন জোপ জঙ্গল মারিয়ে কে যেন এগিয়ে আসছে এদিকে। নিচু হয়ে থাকো সবাই, বলল কিশোর ফিসফিস করে। ডিপ ডিপ করছে বুক। পায়ের শব্দ শুনেই বোঝা যাচ্ছে বড় সড়ো কোনো জানোয়ার হবে, এদিকেই আসছে। হঠাৎ জোরে ডেকে উঠল ডিম্পল। তারপর কেউ তাকে ঠেকাবার আগেই হুড়মুড় করে নিচে নেমে অদৃশ্য হয়ে গেল সে ঝোপঝাড়ের আড়ালে। পর মুহূর্তে নিচ থেকে ভেসে এলো আনন্দধ্বনি। আরে, ঘোড়ার আওয়াজ মনে হচ্ছে। উঠে দাঁড়ালো রবিন। ট্রেভর কি ফিরে এলো? একটু পরেই বোঝা গেল ব্যাপারটা। সন্তানের খোঁজে ফিরে এসেছে ডিম্পলের মা। তাঁবুর পাশে দাঁড়িয়ে এখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আর জিভ বুলিয়ে আদর করছে ওর সারা গায়ে। ট্রেভর বা অন্য ঘোড়াদের কোনো খবর নেই। পাহাড় বেয়ে নেমে এলো ওরা 4 জন। পিঠে হাত বুলিয়ে আদর করলো ঘোড়াটাকে। ওর নাম রেখে দিল ফারিয়া, সুইটি। ওদের মস্ত বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছে ডিম্পলের মা। ওর সাহায্যে সারাদিনে কিছু কিছু করে সমস্ত মাল নিয়ে যেতে পারবে ওরা গুহায়। বিনা আপত্তিতে খাবার দাবার ও মালপত্র পৌঁছে দিল সুইটি ওদের নতুন আস্তানায়। তারপর ঝর্ণায় নেমে ওদের সঙ্গে গোসলটা সেরে নিয়ে নিশ্চিন্ত মনে তীরের ঘাসে মুখ দিল। দুপুরের খাওয়া সেরে খানিক বিশ্রাম নিয়েই গাছের শুকনো ডাল সংগ্রহে মন দিল ওরা। ঘণ্টাখানেকের চেষ্টায় লাকড়ির বেড়াটা স্তূপ জমিয়ে ফেললো ওরা তাঁবুর পাশে। মোসা আর কিশোর ওগুলো ছোট করে ভেঙে বা কেটে আঁটি বাঁধল। সুইটির পিঠে চাপিয়ে ওগুলো নিয়ে গুহার সামনে সাজিয়ে রাখলো রবিন আর ফারিয়া। সন্ধ্যার আগেই নিচের সব কাজ সেরে কিকো, সুইটি ও ডিম্পলকে নিয়ে উঠে এলো ওরা গুহায়। ভিতরে প্রচুর জায়গা রয়েছে, কিন্তু সুইটিকে গুহায় ঢুকতে রাজি করানো গেল না। ও বাইরেই শুয়ে পড়ল। মোটা একটা শিকড়ের সঙ্গে ওকে বেঁধে রেখে ডিম্পলকে নিয়ে গুহার ভিতর ঢুকে পড়ল ওরা। যত্নের সঙ্গে লাকড়ি সাজিয়ে ফেলল মোসা গুহামুখের সামনে। পশ্চিম আকাশের লাল ছোপ মিলিয়ে গিয়ে আধার ঘনিয়ে এলে একটা দুটো করে উজ্জ্বল তারা ফুটতে শুরু করলো আকাশের এখানে ওখানে। কিছুক্ষণের মধ্যেই গোটা আকাশ ছেয়ে ফেলল তারার ঝালর। এইবার গুহামুখে সাজানো কাঠে আগুন ধরিয়ে দিল মোসা। তারপর হঠাৎ পিছন ফিরল। আচ্ছা কিশোর, এই ট্রেভরের এই ব্ল্যাক ব্ল্যাক জিনিসটা কি? ভেবে কিছু বের করতে পারলে? মাথা নাড়ল কিশোর। না, ঝোপের আড়ালে একটু যেন নড়াচড়া দেখেছি মনে হয়েছে, তবে আমার মনের ভুলও হতে পারে। সেই থেকে ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কি দেখে ওরকম করে ভয় পেয়ে পালালো লোকটা। না, তোমার মনের ভুল বলে মনে হয় না আমার, বলল রবিন। আমিও কিছু একটা নড়তে দেখেছি। আমিও, বলল মোসা। 3 জনই একই সঙ্গে ভুল দেখতে পারি না। কালো কিছু একটা দেখেছে ট্রেভর ওখানে, ভালুক টালুক টাইপের। হতে পারে। বেশ জোরে সোরেই জ্বলছে আগুন। বাইরে রাতটা যতই কালো হোক না কেন, গুহার ভিতর নিজেদেরকে সম্পূর্ণ নিরাপদ মনে হচ্ছে ওদের। আগুনের কারণে পাহাড়ি ঠান্ডাও ঢুকতে পারছে না এখানে। স্লিপিং ব্যাগের ভিতর আরামে বুঝে এলো সবার চোখ। মনের ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল রবিন। ঠিক 2 ঘন্টা পর জেগে উঠল। আগুনটা নিভু নিভু হয়ে এসেছে দেখে স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে এলো সে আরও কাঠ চাপাবে বলে। আগুন নিপতে দেওয়া চলবে না। বাইরে বেশ শীত। চুপচাপ শুয়ে আছে সুইটি। আগুনটা ভালো মতো ধরে যেতে ফিরে এসে স্লিপিং ব্যাগে ঢুকলো রবিন, কিন্তু না ঘুমিয়ে চেয়ে থাকলো কাঁপা কাঁপা শিখার দিকে। ঘন্টা 2 পর কিশোরকে জাগিয়ে দিয়ে নিজে ঘুমাবে। কিশোরের পর জাগবে মোসা। বাইরে বাতাস আছে, মাঝে মাঝে গুহার ভেতর ঠেলে নিয়ে আসছে ধোয়া। কাশি এসে যাচ্ছে রবিনের।
আকাশ পাতাল ভাবছে ও। হঠাৎ ওর মনে হলো বাইরের পরিবেশটা কেমন যেন বদলে গেছে। শুয়েছিল, ধর্মর করে উঠে বসেছে সুইটি। ব্যাপারটা কি দেখার জন্যে কনুইয়ে ভর দিয়ে উঁচু হলো রবিন। পর মুহূর্তে ধূপধাপ লাফাতে শুরু করলো হৃৎপিণ্ডটা। ছায়ার মতো কারা যেন নিঃশব্দে নড়ে বেড়াচ্ছে বাইরে। আগুনের উপাসেই রয়েছে, তবে আগুনকে তেমন ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে না। কি ওগুলো, নেকড়ে? হঠাৎ ধক করে জ্বলে উঠল একজোড়া চোখ, যেন বহুদূরের কোনো গাড়ির সবুজ হেডলাইট। ধীর ভঙ্গিতে উঠে বসল রবিন। ফিরে এসেছে নেকড়ের দল। গন্ধ শুকে বের করে ফেলেছে ওদের আস্তানা। এখন কি করবে ওরা? দেখাই যাচ্ছে সুইটিকে আক্রমণ করেনি ওরা এখনো। আর সুইটিও অস্বস্তি বোধ করছে ঠিকই, কিন্তু সাংঘাতিক ভয় যে পেয়েছে এমন মনে হচ্ছে না। ছায়াগুলো আগুনের ওপাশেই থাকলো। নড়াচড়া দেখে মনে হলো ওরা ভিতরে আসার পথ খুঁজছে। কি করবে বুঝতে পারছে না রবিন। আশা করছে আগুনগুলো ডিঙিয়ে এপাশে আসবে না ওরা। কিছুক্ষণ পর হঠাৎ অদৃশ্য হয়ে গেল নেকড়ের ছায়া। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো রবিনের। ভয়ে ওর প্রাণটা কণ্ঠার কাছে চলে এসেছিল। ভাগ্যিস আগুনের বুদ্ধিটা এসেছিল ওদের মাথায়। ঘুমের 12টা বেজে গেছে। এখন আগুনটা চাঙ্গা রাখাই সবচেয়ে বড় কাজ। কিছুতেই দেখতে দেওয়া চলবে না। স্লিপিং ব্যাগে না ঢুকে বসে থাকলো। ভাবছে ট্রেফরের ভয় পেয়ে পালিয়ে যাওয়া। পাহাড়ের ভিতর থেকে গুমগুম আওয়াজ, থরথর করে মাটি কেঁপে ওঠা, এসবের মানে কি? আবার নিভে এলো আগুন। মন খানেক শুকনো লাকড়ি চাপালো রবিন ওটার ওপর। বাইরে তাকিয়ে দেখলো চাঁদ উঠেছে বলে বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে পরিষ্কার। আগুনটা আবার তেজি হয়ে উঠতেই গুহা থেকে বেরিয়ে গেল সুইটের খবর নিতে। এমনি সময়ে পিছনে সামান্য শব্দ হতেই চমকে ঘুরে দাঁড়ালো রবিন। দেখল গুহা মুখের সামনে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে রয়েছে বিশালাকায় এক নেকড়ে। ওকে সুইটের দিকে এগোতে দেখেই এক লাফে আগুন ডিঙিয়ে চলে এসেছে এ পাশে। এবার কি ঘর ভিতর ঢুকবে ওটা? দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলো দীর্ঘ কয়েকটা মুহূর্ত। রবিন ভাবছে জানোয়ারটা আক্রমণ করে বসলে কি করবে। এমনি সময়ে আশ্চর্য একটা ব্যাপার চোখে পড়ল ওর। নেকড়েটা লেজ দোলাচ্ছে, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, ঠিক যেন বিশাল আকারের পোষা একটা কুকুর। পরিষ্কার বুঝল রবিন ওর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। ও বেশ কিছুদিন আগেই লক্ষ্য করেছে অনেক জন্তু জানোয়ার ওর প্রতি স্বাভাবিক আকর্ষণ বোধ করে, কিন্তু তাই বলে নেকড়ে পাগল? এক হাত বাড়িয়ে দিল ও সামনে। এগিয়ে এসে হাতটা চেটে দিল জানোয়ারটা। কুই কুই শব্দ করলো, আদর চায়। বিনা দ্বিধায় ওর মাথায় হাত বুলালো রবিন। চাঁদের আলোয় জানোয়ারটার চোখা কান আর লম্বা মুখ খেয়াল করলো রবিন। এটা কি সত্যিই নেকড়ে? কাছ থেকে দেখে সন্দেহ জাগলো ওর মনে। তারপর হঠাৎ চিনে ফেললো, আরে তুমি তো অ্যালসেশিয়ান কুকুর, তাই না? তাই তো বলি, এই অঞ্চলে নেকড়ে আসবে কোত্থেকে? তা তোমার সঙ্গীরা গেল কোথায়? সবাই তাহলে তোমরা অ্যালসেশিয়ানের গোষ্ঠী? গুড ডগ, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে ভালোই লাগবে আমার। উত্তরে সামনের 2 পা তুলে দিল ওটা রবিনের কাঁধে, চেটে দিল ওর গাল। তারপর ঠিক নেকড়ের মতো আউ করে লম্বা এক হাঁক ছাড়ল। ডাক শুনে চারদিক থেকে ছুটে এসে রবিনকে ঘিরে ধরল দলের আর সব সদস্য। নেতার সঙ্গে রবিনের দোস্তি দেখে মুহূর্তে ওরাও বন্ধু হয়ে গেল ওর। কে কার আগে ওর হাত বা গাল চাটবে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেল ওদের মধ্যে। গুহার ঠিক বাইরে নেকড়ের ডাক শুনে লাফিয়ে উঠে বসল কিশোর, মুসা, ডিম্পল ও ফারিয়া। ডানার ভিতর থেকে মাথা বের করলো কিকো। আচমকা ঘুম থেকে উঠে দেখলো ওরা গুহার বাইরে রবিনকে ঘিরে ধরেছে ভয়ঙ্কর একদল নেকড়ে। কিশোরের স্লিপিং ব্যাগের পাশ থেকে ছো মেরে হাতুড়িটা নিয়ে নিল মুসা। খেয়ে ফেললো, চেঁচিয়ে উঠল, খেয়ে ফেললো রবিনকে বলেই মাথার উপর হাতুড়ি তুলে গুহা থেকে ছুটে বেরিয়ে যাওয়ার উপক্রম করলো মুসা। ওর দুপাশে রয়েছে ফারিয়া ও কিশোর। ছোট একটা লাকড়ি ফারিয়ার হাতে, চেঁচিয়ে বলল, আসছি আমরা রবিন। অন্য মানুষের সাড়া পেয়ে গর্র শব্দে ধমক দিল কুকুরগুলো। সঙ্গে সঙ্গে পাল্টা ধমক দিল কিকো। অবাক হয়ে সব কটা চোখ ফিরল উড়ন্ত কিকোর দিকে। মুসার কাঁধে বসে আবার হুমকি দিল কিকো,
যেন ছিঁড়ে খেয়ে ফেলবে সব কটাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাইকে মারমুখভঙ্গিতে এগিয়ে আসতে দেখে চেঁচালো রবিন। এরা আমার কোনো ক্ষতি করছে না, বন্ধুত্ব করতে এসেছে। নেকড়ে না, এরা আসলে অ্যালসেশিয়ান কুকুর। হায় আল্লাহ, বলে উঠল ফারিয়া, এগুলো আসলে কুকুর, নেকড়ে নয়। জেনে আতঙ্ক দূর হয়ে পরম স্বস্তি বোধ করছে এখন। রবিন, আমরা তো ভেবেছিলাম তোমাকে খেয়ে ফেলছে ওটা। হাসলো রবিন ফারিয়ার হাতে ধরা ছোট লাকড়ির দিকে চেয়ে। এক হাতে ওকে জড়িয়ে ধরে বলল, আমাকে বাঁচাবার জন্যে তোমরা সবাই যেভাবে তেড়ে এসেছ, মনটা আমার এত বড় হয়ে গেল ফারিয়া। কুকুরগুলোর দিকে চাইলো। এদের নেতাটা আমার সঙ্গে ভাব করে ফেলাই এরাও আমাকে বন্ধু বলে মেনে নিয়েছে, কিন্তু এদের তো যাওয়ার কোনো লক্ষণ দেখছি না। কিশোর, আমরা এখন গুহার ভেতর শুতে গেলে তো মনে হচ্ছে এরাও গিয়ে ভিড় করবে। কি করব বলো তো? আমরাই তো স্লিপিং ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে পারি, বলল কিশোর। আশেপাশে ওরা থাকলে ক্ষতি নেই, বরং ভালোই হবে। পাহারা দিয়ে রাখবে আমাদের, আর থাকতে না চাইলে চলে যাবে। একটু থেমে আবার বলল কিশোর, কিন্তু যাবে কোথায়? 10-10টা বিশাল অ্যালসেশিয়ান ঘুরে বেড়াচ্ছে বিরান এই পাহাড় আর জঙ্গলে। কেমন অদ্ভুত না? ওরা খাচ্ছে কি? উত্তরটা কারো জানা নেই। বাইরে টেনে আনলো ওরা স্লিপিং ব্যাগ। কুকুরগুলো কৌতূহল নিয়ে ঘুরে ফিরে দেখলো ওগুলো, গন্ধ নিল, তারপর শুয়ে পড়লো ওদের পাশে। মায়ের কাছ থেকে দুধ খেয়ে এসে ডিম্পল দেখল ওর জায়গা বেদখল হয়ে গেছে। রবিনের মাথার কাছে জমদূতের মতো বসে আছে দলনেতা, যেন বলতে চায়, এই ছেলেটা আমার, খবরদার কেউ আসবে না ওর কাছে। ওকে ঘাটাবার সাহস হলো না ডিম্পলের। কিশোরের পাশে গিয়ে শুয়ে পড়ল। প্রতিপক্ষ হিসেবে এতগুলো ভয়াল দর্শন কুকুর কিকোর জন্যও একটু বেশি। নিজের অধিকার ছেড়ে দিয়ে উড়ে গিয়ে বসলো সে নাগালের বাইরে একটা গাছের ডালে। সেখানে ডানার নিচে মাথা গুঁজে কিছুক্ষণ ঘুমায়, কিছুক্ষণ মাথাটা বের করে কঠোর ভাষায় বকা লাগায় সেই কুকুরগুলোকে। সকালে প্রচণ্ড এক হাঁচি মেরে ঘুম থেকে ওঠালো ওদের সুইটি। চমকে উঠে বসলো সবাই, এদিক ওদিক চাইলো ব্যাপারটা কি বোঝার জন্য। সুইটি দ্বিতীয় হাঁচি দিতেই বোঝা গেল। আরে, কুকুরগুলো কোথায়? ফারিয়ার কথায় সবাই খেয়াল করলো। কখন কে জানে উধাও হয়ে গেছে কুকুরগুলো। কোত্থেকে এসেছিল? এই জঙ্গলে কোথায় গেল? এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তিন গোয়েন্দার মনে, কিন্তু এখনই কেউ কথাটা তুলল না। এই, কে কে গোসল করবে চলো, স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে বলল কিশোর। সকালেই কেমন ভ্যাপসা গরম পড়ে গেছে না? আমি গেলাম। সবাই নেমে এলো ঝর্নার ধারে, এমনকি সুইটি, ডিম্পল আর কিকো। কিকো পানি পছন্দ করে না। পাড়ে বসে এক নাগাড়ে উপদেশ বর্ষণ করতে থাকলো সে সবার উপর। গোসলের পর তাঁবুতে রেখে যাওয়া কয়েকটা টিন খুলে সকালের নাস্তা সারলো ওরা। তারপর ম্যাপটা বিছিয়ে বসলো তিন গোয়েন্দা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে। ফারিয়া গেল ঝর্নার ধারে থালা বাসনগুলো ধুয়ে আনতে। সুরেলা কণ্ঠে গুনগুন করে গান গাইছে আর বাসন মাজছে ফারিয়া। এমনি সময়ে মাথার উপরে গাছের ডালে সামান্য নড়াচড়া দেখতে পেল সে ঝর্নার পানিতে। ঝর্নার ধারেই বেশ বড় সড়ো একটা পাতায় ছাওয়া ঝাঁকড়া গাছ। পাখি মনে করে উপর দিকে চাইল ফারিয়া। চেয়েই চমকে উঠল। কুচকুচে কালো একটা মুখ উপর থেকে তাকিয়ে রয়েছে ওর দিকে। ভয়ে জান উড়ে গেল ফারিয়ার। হতবুদ্ধি হয়ে বাসন হাতে নিয়ে চেয়ে থাকলো উপর দিকে। কথা বলতে বা নড়তে পারছে না। কালো লোকটার পুরো ঠোঁট দুটো সরে যেতেই ঝকঝকে সাদা দাঁত দেখা গেল। কোকড়া চুল ভর্তি মাছটা দোলালো লোকটা। তারপর কালো একটা আঙুল তুলল ঠোঁটে। কাউকে কিচ্ছু বলো না খুকি, নিচু খসখসে গলায় বলল লোকটা। আমি যে এখানে লুকিয়ে আছি বলো না কাউকে, বললে? ওর কথা শেষ হওয়ার আগেই চিৎকার দিল ফারিয়া, কিন্তু তিন গোয়েন্দা শুনতে পেল না ওর ডাক। নিকশ কালো নিগ্রো ভুরু কুচকে মাথা নাড়ল এপাশ ওপাশ। শোনো খুকি, এখান থেকে চলে যাও তোমরা। এটা একটা অভিশপ্ত পাহাড়, ভয়ঙ্কর সব লোক থাকে এখানে। চলে না গেলে ওরা ধরবে তোমাদের, সাংঘাতিক বিপদে পড়বে তাহলে। তুমি এখানে কি করছো? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো ফারিয়া। আর এসব কথা তুমিই বা জানো কি করে? আমাকে ধরে নিয়ে গিয়েছিল ওরা ওই অভিশপ্ত পাহাড়ের ভেতর। আমি পালিয়েছি, কিন্তু ইয়া বড় বড় কুকুরের ভয়ে এখান থেকে সরে যেতে পারছি না কোথাও। সুযোগ থাকতে থাকতে জলদি পালাও তোমরা এখান থেকে।
ঘুরেই দৌড় দিল ফারিয়া তাঁবুর দিকে। ওকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসতে দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো তিন গোয়েন্দা। কি হলো ফারিয়া? চেঁচিয়ে উঠল মুসা। দৌড়াচ্ছ কেন? কালো একজন লোক হাঁপাতে হাঁপাতে বলল ফারিয়া। কুচকুচে কালো নিগ্রো। কোথায় জানতে চাইল রবিন। ট্রেফরের সেই ব্ল্যাক মনে হচ্ছে। একটু দম নিয়ে নাও ফারিয়া, জলদি সব খুলে বলো আমাদের। ফারিয়ার কথা শুনে তাজ্জব হয়ে গেল তিন গোয়েন্দা। কুকুরের ভয়ে গাছের ওপর লুকিয়ে আছে কালো এক লোক। পাহাড়টাকে খারাপ বলছে, খারাপ লোকের কথা বলছে। ব্যাপারটা কি জানা দরকার। চলো তো দেখি, বলল কিশোর। ওর কাছ থেকে ভেঙে চুরে সব শুনতে হবে। আঙ্কেল এলে ওকে বাঁচানোর ব্যবস্থা করা যাবে হয়তো। কয়েকদিন খাবার নিয়ে ছুটলো ওরা ঝর্নার দিকে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও লোকটাকে পাওয়া গেল না কোথাও। সরে গেছে অন্যদিকে। এখানেই দেখেছিল ওকে ট্রেফর, বলল রবিন। আজ ফারিয়াও দেখলো ওকে এখানে। আমার মনে হয় কুকুরদের হাত থেকে বাঁচবার জন্য রোজ রাতে গাছে উঠে বসে থাকে লোকটা। মাথা চাকালো কিশোর। চিমটি কাটছে নিচের ঠোঁটে। খাবারের টিনগুলো গাছের গোড়ায় নামিয়ে রেখে ফিরে গেল ওরা তাঁবুতে। কিন্তু কুকুরগুলো ওকে খুঁজে পাচ্ছে না কেন? প্রশ্ন করলো ফারিয়া। লোকটা চালাক, জবাব দিল মুসা। এই গাছের কাছাকাছি এসেই ঝর্নার পানিতে নেমে পড়ে। পানির মধ্যে দিয়ে হেঁটে এসে উঠে পড়ে গাছে। চলন্ত পানিতে কোনো গন্ধ থাকে না। ঝর্নার তীরে এসেই লোকটার গন্ধ হারিয়ে ফেলে কুকুরগুলো। পাহাড়ের ভিতর খারাপ লোক আছে, এই কথা বলল কেন লোকটা? জোরে জোরে বলল রবিন। এটা কি সম্ভব? এটা সম্ভব ধরে নিলে আগ্নেয়গিরি নয়, এমন একটা পাহাড়ের ভিতর থেকে গুমগুম শব্দ আর মাটির কাঁপনের একটা ব্যাখ্যা হয়তো পাওয়া যেত, বলল কিশোর। খনির কাজ চলছে ভেতরে? ফারিয়া জিজ্ঞেস করলো আবার। এখনো জানি না আমরা। তাই যদি হয়, যন্ত্রপাতি আনা হয়েছে কোন রাস্তা দিয়ে? কোথায়? পথঘাট তো দেখা যায় না কোথাও। সত্যি, বলল মুসা। আশ্চর্য, অবিশ্বাস্য একটা ব্যাপার। এই শোনো, আবার বোধহয় শুরু হচ্ছে পাহাড়ের গর্জন। ঠিক গতকালকের মতোই দুবার শোনা গেল ভীতিকর গুমগুম আওয়াজ। দুবার কাঁপলো মাটি। ভুরু কুচকে খাড়া পাহাড়ের উপর দিকে চেয়েই চমকে আঙুল তুলল রবিন। দেখো দেখো, কি বেরোচ্ছে পাহাড় থেকে। সবাই তাকালো উপরে। পাহাড়ের গা থেকে এক ঝলক ধোয়া মতো কি বেরিয়ে এখন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ওদের চোখের সামনেই বের হলো আরও এক ঝলক। সাধারণ ধোঁয়া না, গাঢ় লাল রঙা বাষ্পের মতো ধোঁয়া বেরিয়ে ঝুলে থাকলো বেশ কিছুক্ষণ। তারপর হালকা হতে হতে মিলিয়ে গেল। খাইছে, জীবনে দেখিনি আমি এমন কারবার, বলল মুসা। কোনো সন্দেহ নেই, কিছু একটা বেদঘুটে কাণ্ড চলছে পাহাড়টার ভেতর। কোনো একটা ফাটলকে চিমনির মতো ব্যবহার করা হচ্ছে। ওখান দিয়ে বেরিয়ে আসছে ধোঁয়া বা গ্যাস। ওই নিগ্রো লোকটার সঙ্গে দেখা হলে হয়তো সব কিছু জানা যেত, বলল রবিন। চোখ কান খোলা রাখলে দেখা হয়ে যেতেও পারে। কথাটা যে ফুলে যাবে তা না জেনেই বলল কিশোর। দেখা সত্যিই হলো, সেদিন বিকেলেই। কিন্তু কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থা তখন ছিল না লোকটার। বিকেলে চারপাশটা ঘুরে দেখার জন্য বেরোলো ওরা চারজন। কিকো তো মুসার কাঁধেই। ডিম্পলকেও রেখে আসা গেল না। যদিও এত তাড়াতাড়ি আঙ্কেল ডিকের পৌঁছে যাওয়ার সম্ভাবনা ধরতে গেলে নেই, তবু সুইটিকে ঝর্ণার ধারে একটা গাছের সঙ্গে বেঁধে ওর জিনের নিচে গুজে দিল কিশোর একটা স্লিপ। তাতে লেখা, ওরা ভালোই আছে, আশেপাশেই আছে, ফিরবে খুব শীঘ্রই। আসলে রাস্তা খুঁজছে কিশোর। বাইরের দুনিয়া থেকে এখানে আসা যাওয়ার জন্য একটা রাস্তা থাকতেই হবে। পাহাড়ের ভিতর মাইনিং বা অন্য যে কাজই হোক, যন্ত্রপাতি আনার জন্য একটা পথ থাকতেই হবে। কিন্তু নেই, কোনো পথই পেল না ওরা। নিচ দিয়ে হেঁটে খুঁজল, পাহাড়ের উপর চড়ে খুঁজল, কোথাও পথের কোনো চিহ্ন দেখতে পেল না ওরা। মুসাকে গাছে ওঠানো হলো চারপাশে চোখ বোলাবার জন্য। সরসর করে অনেক দূর উঠে গেল। তারপরে মনে হলো আড়ষ্ট হয়ে গেল ওর শরীরটা। কি হয়েছে জানার জন্য মুখ খুলেছিল রবিন, কিন্তু মুখের কথা মুখেই রয়ে গেল। ইশারায় চুপ করতে বলছে মুসা। তারপর ইঙ্গিতে ডাকলো ওদের। সবাই উঠে পড়ল গাছে। সবার সঙ্গে গাছে উঠতে না পেরে গাছ ঘিরে পাগলের মতো লাফঝাপ দিতে আরম্ভ করলো ডিম্পল। মুসার কাছে পৌঁছাবার আগেই দূর থেকে ভেসে আসা কুকুরের রাগী গর্জন কানে গেল ওদের।
মুসার বাড়ানো আঙুল বরাবর তাকিয়ে ওরা তিনজনও স্থির হয়ে গেল। প্রাণপণে দৌড়াচ্ছে কালো একটা লোক, তার পিছনে ধাওয়া করছে 8-10টা অ্যালসেশিয়ান। ওদের মিলিত কণ্ঠের কলজে কাঁপানো ডাক প্রতিধ্বনি তুলছে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে। ফ্যাকাশে হয়ে গেছে ফারিয়ার চেহারা। সবাই ওর দিকে চাইতে নির্জীব ভঙ্গিতে মাথা ঝাঁকালো। হ্যাঁ, এই সেই লোক। 1/2 মাইল দূরে পাহাড় বেয়ে উঠে আসছে নিগ্রো লোকটা। সামনের কুকুরটা যখন একেবারে কাছে চলে এলো, এই ধরে ঠিক সেই মুহূর্তে লাফ দিয়ে একটা গাছে উঠল লোকটা। কুকুরটাও লাফ দিল, কিন্তু একটুর জন্য কামড় দিতে পারল না ওর পায়ে। কিন্তু গাছটাকে ঘিরে দাঁড়িয়ে গেল সবাই জমদূতের মতো, ঘেউ ঘেউ করছে ওপর দিকে চেয়ে। আর একজন লোককে এগিয়ে আসতে দেখা গেল। ধীর পায়ে গাছের নিচে এসে দাঁড়ালো সে। চেহারাটা দেখা গেল না পরিষ্কার, এমনভাবে হাত নাড়ল যে এত দূর থেকেও বুঝতে অসুবিধে হলো না। নেমে আসতে বলছে নিগ্রোকে, কিন্তু গাছ থেকে নামলো না কেউ। উত্তেজিত ভঙ্গিতে গাছের নিচে দাঁড়িয়ে শাসালো লোকটা। তারপর কুকুরগুলোকে পাহারায় রেখে চলে গেল ওখান থেকে। অর্থাৎ বলল রবিন, হয় নেমে এসে ধরা দাও, নইলে গাছের উপর বসে থেকে না খেয়ে মরো। মনে হয় আরো লোক ডেকে আনতে গেল, বলল কিশোর। এই অবস্থায় এখন আমরা কি করতে পারি? রবিন বলল, লোকটা একটু দূরে সরে গেলেই আমি নেমে গিয়ে কুকুরগুলোকে গাছের নিচ থেকে ডেকে সরিয়ে নেব, যাতে নিগ্রো লোকটা পালিয়ে যেতে পারে অন্য কোথাও। মিনিট 10 অপেক্ষার পর গাছ থেকে নেমে গেল রবিন। ঝোপের আড়ালে আড়ালে এগুলো সাবধানে। বড় জোর 200 গজ গেছে। এমনি সময়ে খপ করে ওরা হাত চেপে ধরল প্রচণ্ড শক্তিশালী একটা লৌহ কঠিন থাবা। চেঁচিয়ে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল, কারণ তাহলে ওকে সাহায্য করতে এসে ধরা পড়বে ওর বন্ধুরা। ঘাড় ফিরিয়ে দেখল এ সেই লোক যে একটু আগে পলাতক নিগ্রোকে শাসাচ্ছিল। মুচড়ামুচড়ি করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো রবিন, কিন্তু বৃথা চেষ্টা। আরো শক্ত হলো লোকটার মুঠি। আরে, এ দেখছি আবার জোর চুরি করে, আপন মনে বলল লোকটা। তারপর ধমকের সুরে জিজ্ঞেস করলো, এই ছেলে, তুমি এখানে কি করছো? কথার সুরে বিদেশি টান। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে রবিনের মুখের দিকে। কে তুমি? প্রজাপতি ধরতে এসেছি আমি, বলল রবিন। আমাকে ছেড়ে দিন। বলল বটে, কিন্তু বুঝল এই লোককে ধোকা দেওয়া কিশোরের পক্ষেও সম্ভব নয়। কার সঙ্গে এসেছো? আবার জিজ্ঞেস করলো লোকটা। আরো শক্ত করে চেপে ধরেছে রবিনকে। আর সবাই কোথায়? কুকিয়ে উঠল রবিন। আমি একা, বিশ্বাস করুন, বলল ও। যদিও ভালো করেই জানি এ কথা কাউকে বিশ্বাস করানো কঠিন। আমার কুকুরগুলোর কাছে ধরা পড়নি যখন বিশ্বাস করছি। খুব বেশি আগে আসনি এখানে, তাহলে দলবল সহ ধরা পড়ে যেতে। কিসের দলবল? যেন অবাক হয়ে গেছে রবিন। তারপর হাসল। ও, বুঝতে পেরেছি, আপনি ডিম্পলের কথা বলছেন। ও তো সবসময় আমার সঙ্গেই থাকে। বলতে না বলতে এক ছুটে এসে হাজির হলো ডিম্পল। অবাক চোখে ঘোড়ার বাচ্চাটাকে দেখল লোকটা। ও আমার পোষা। আমার হাত মোচড়াচ্ছেন কেন? ছাড়ুন, যেতে দিন আমাকে। প্রজাপতি খুঁজতে এসেছি আমি, চলে যাব আজই। কোত্থেকে এসেছো তুমি? জিজ্ঞেস করলো লোকটা। একটু ঢিল দিল বজ্র আটুনিতে। তোমার মা বাবা জানে তুমি এখানে এসেছো? না, সত্যি কথাই বলল রবিন। ওই ওদিক থেকে এসেছি আমি। প্রজাপতি সংগ্রহ করা আমার নেশা। খুব ভালো কথা, বলল লোকটা, কিন্তু হাত ছাড়লো না। যেদিক থেকেই আসো না কেন, অনেক বেশি দেখে ফেলেছো তুমি। আমার সঙ্গে যেতে হবে তোমাকে। রবিনকে টেনে নিয়ে চলল লোকটা নিগ্রো যে কাছে চড়ে বসে আছে সেই দিকে। কাছে গিয়ে চেঁচিয়ে বলল, কি ব্যাপার, কি ঠিক করলে? নামবে নাকি রাতটা কাটাতে চাও ওই গাছেই? বলো। পরাজিত ভঙ্গিতে নেমে এলো নিগ্রো লোকটা। ট্রেনিং পাওয়া সব কুকুর। দাঁত খিচালো, চারপাশ থেকে ঘিরে রাখলো লোকটাকে, কিন্তু আক্রমণ করলো না। রবিন আর পলাতক লোকটাকে নিয়ে সোজা খাড়া পাহাড়ের দিকে চলল কুকুরের মালিক। রবিনের পায়ে পায়ে চলেছে ডিম্পল। এদিকে গাছের উপর থেকে সবই দেখতে পেল 2 গোয়েন্দা ও ফারিয়া। ধরা পড়ে গেছে নথি। এইদিকেই আসছে, নিচু গলায় বলল কিশোর। টু শব্দ করো না কেউ। সবাই মিলে ধরা দিয়ে কোনো লাভ নেই।
কুকুরগুলো যতক্ষণ সঙ্গে আছে রবিনের কোনো ক্ষতি হবে না। কিকো একদম চুপ। কিশোরের কানের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে আস্তে করে বলল, কিকো চুপ। গাছের নিচ দিয়ে প্রাণপ্রিয় মশার বন্ধুকে কে এক লোক টেনে নিয়ে যাচ্ছে দেখে নড়ে উঠল কিকো, কিন্তু কিশোরের কথা মনে পড়ে যাওয়ায় অস্ফুট স্বরে নিজেকেই নিজে শোনালো, চুপ। গাছের নিচ দিয়ে যাওয়ার সময় একবারও উপর দিকে চাইল না রবিন। ওরা বেশ কিছু দূর চলে যাওয়ার পর গাছের দুটো শাখা সরিয়ে সেই ফাঁকে চোখ রাখলো কিশোর। মশার কাছ থেকে ওর বিনিকুলারটা চেয়ে নিয়ে চোখে তুলল। যাচ্ছে কোথায় ওরা? সোজা চলেছে ওরা পাহাড়ের খাড়া দেওয়ালের দিকে। কোনো পথ আছে নাকি ওদিক দিয়ে? সবাই গিয়ে দাঁড়ালো পাহাড়ের গায়ের কাছে। দেখলো কিশোর। পর মুহূর্তে ওর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ওরা। ভুরু জোড়া কুচকে উঠল কিশোরের। ব্যাপার কি? 10-10টা বিশাল কুকুর, 3জন মানুষ আর একটা ঘোড়ার বাচ্চা ওর চোখের সামনে থেকে নিমিষে মিলিয়ে যাচ্ছে কি করে? অথচ তাই ঘটেছে। এই ছিল, এই নেই। রবিন হারিয়ে গেছে বুঝতে পেরে এতক্ষণে চ্যাঁ করে উঠল কিকো। দাঁড়া, দেখাচ্ছি মজা বলে মশার কাঁধ থেকে উড়ে চলে গেল পাহাড়ের দিকে। রবিনকে কোথায় নিয়ে গেল দেখতে পেলে? জানতে চাইল মশা। ওরা পাহাড়ের মধ্যে গেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু কি করে ঢুকলো দেখা গেল না। সামনে গিয়ে দেখতে হবে। আকাশের দিকে চেয়ে চমকে উঠল কিশোর। আধার হয়ে আসছে, জলদি চলো, দেরি করলে আর গুহায় ফিরতে পারবো না। তবে অসুবিধা হলো না। ওরা গাছ থেকে নেমে দ্রুত পায়ে ফিরে চলল গুহার দিকে। কিকো কাছে গিয়ে কাউকে না পেয়ে পাহাড়টাকে গোটা কয়েক শক্ত গাল দিয়ে ফিরে এসে বসলো মশার কাঁধে। সুইটিকে নিয়ে গুহায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল ওদের। খেয়ে দিয়ে স্লিপিং ব্যাগে ঢোকার আগে বেশ অনেকক্ষণ আলাপ করলো ওরা। বোঝার চেষ্টা করলো কেন কি ঘটছে, কিন্তু অপর্যাপ্ত বিচ্ছিন্ন তথ্যগুলোকে নানানভাবে সাজিয়েও অর্থবহ কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। স্লিপিং ব্যাগে ঢুকতে গিয়ে হঠাৎ কান খাড়া করলো কিশোর। বিদঘুটে একটা শব্দ হচ্ছে বাইরে। কিসের আওয়াজ? শোনো, শুনতে পাচ্ছ? বলল। পাহাড়ের ভেতর থেকে আসছে না শব্দটা, আসছে ওপর থেকে। ছুটে বেরিয়ে গেল ওরা বাইরে। আশায় নেচে উঠেছে মন, হয়তো রেস্কিউ পার্টি এসেছে ওদের খোঁজে। শব্দটা অনেক কাছে এগিয়ে এসেছে, কিন্তু খারাপ পাহাড়ের ওপাশ থেকে আসছে বলে গুহামুখে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না। তাকিয়ে থাকলো ওরা। খানিক পরে চাঁদের উজ্জ্বল আলোয় হঠাৎই দেখা দিল একটা হেলিকপ্টার। না, ওদের নিতে আসেনি। পাহাড়ের মাথায় নামছে ওটা, খুব সাবধানে। কিশোর ভাবল, কোথাও কোনো রাস্তাঘাট পাওয়া যায়নি কেন? বোঝা গেল এবার, আকাশপথে আসে ওদের সাপ্লাই। মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখছি, বলল ফারিয়া। কেউ যদি ঘুম থেকে জাগিয়ে দিত। হেলিকপ্টার নেমে পড়েছে, আর দেখা যাচ্ছে না ওটাকে। তার মানে চূড়ায় বেশ কিছু সমতল জায়গা আছে। গুহার ভিতর গরম লাগায় স্লিপিং ব্যাগগুলো বাইরে টেনে এনে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ল ওরা। রাতে বেশ কয়েকবার ঘুম ভাঙল কিশোরের। রবিনের জন্য চিন্তা হচ্ছে। ট্রেফার যদি কোথাও না থেমে একটানা ছুটে থাকে তাহলে আজ বিকেলে সে পৌঁছেছে খামার বাড়িতে। আর আঙ্কেল ডিক যদি ওর মুখে সব কথা শুনে আজই রওনা হয়ে যান তাহলে এখানে এসে পৌঁছাবেন আগামী পরশু বা তার পরের দিন। না, মনে মনে স্থির করল কিশোর। আঙ্কেল আসার অপেক্ষায় চুপচাপ বসে না থেকে সকালে উঠে নিজেরাই পরীক্ষা করে দেখবে পাহাড়ের গায়ে লুকানো কোনো পথ আছে কিনা। সকালে নাস্তার পর কি করতে চলেছে জানালো কিশোর বাকি দুজনকে। বলল, ইচ্ছে করলে ওরা আঙ্কেলের জন্য অপেক্ষা করতে পারে তাঁবুতে। কিন্তু এক বাক্যে ওর প্রস্তাব নাকচ করে দিল মুসা ও ফারিয়া। গেলে সবাই একসঙ্গেই যাবে। অগত্যা বড় একটা কাগজে কিশোর লিখল এদিকের সব খবর। কুকুর, পাহাড়ের ভিতর থেকে গুমগুম শব্দ, মাটির কম্পন, পালিয়ে আসা নিগ্র সাবধানবাণী এবং রবিন ও নিগ্রোকে বন্দি করে এক লোকের পাহাড়ের ভিতর অদৃশ্য হয়ে যাওয়া। কিছুই বাদ দিল না। তারপর লিখল গত রাতে পাহাড়ের মাথায় নামা হেলিকপ্টারের কথা এবং সবশেষে নকশা এঁকে দেখালো খারাপ পাহাড়ের ঠিক কোন জায়গায় অদৃশ্য হতে দেখেছে ওদের। এবার আগের কাগজ বের করে নিয়ে নতুন কাগজটা গুজে দিল সুইটের জিনের নিচে। তারপর ওকে নিয়ে ঝর্নার ধারে এমন এক জায়গায় বাঁধল
যেখানে প্রচুর লম্বা লম্বা ঘাস আছে। ইচ্ছে করলে পানি খেতে পারবে, যখন খুশি ঝর্ণায় নেমে স্নানও করতে পারবে। রওনা হলো ওরা তিনজন। মুসার কাঁধে চড়ে চলল কিকো। একদল সোয়ালো পাখি বাতাসে ভেসে পোকা ধরে খাচ্ছে। ওদের ডাক অবিকল নকল করল কিকো। জোরে হিক্কা তুলে মাছ চাইল ওদের কাছে। গতকালকের সেই গাছটার নিচে এসে দাঁড়ালো মুসা। বলল, তোমরা দুজন এখানে একটু দাঁড়াও, আমি গাছে উঠে দেখে আসি ধারে কাছে কাউকে দেখা যায় কিনা। চারপাশ ভালো মতো খুঁটিয়ে দেখল মুসা গাছের মগডালে বসে। মানুষ বা কুকুর কিছুই চোখে পড়ল না। মনে হচ্ছে কেউ কোথাও নেই। নেমে এসে বলল, চলো দেখা যাক কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা। হঠাৎ জোরে ঘোড়ার ডাক ডেকে উঠল কিকো। নাক ঝাড়ল ঘোড়ার অনুকরণে। তারপর হাহা করে হেসে উঠতে গেল। রেগে গিয়ে ওর ঠোঁটে টোকা দিল মুসা। ধমক দিল, চুপ কিকো ব্যাড বয়, সিলি বয়। মাথার ঝুঁটি একবার খাড়া করে নামিয়ে নিল কিকো। রেগে গেছে। খটখট আওয়াজ করলো চক্ষু দিয়ে। তারপর উড়ে গিয়ে একটা গাছের জালে বসলো, যেন বলতে চায়, ঠিক আছে, আমার সঙ্গে যারা এরকম ব্যবহার করে তাদের সঙ্গে আমি যাই না। মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে থাকলো, তবে অপর চোখ রাখলো তিন পাজি ছেলের দিকে। খেয়াল করছে বেটারা যায় কোথায়। খাড়া দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো ওরা। ডান দিকে একটু সরে গেল কিশোর। বলল, মনে হয় শেষবার ঠিক এইখানটায় দেখেছিলাম ওদের, তারপরেই গায়েব হয়ে গেল। খাড়া পাহাড়ের গা থেকে একটা পাথর সামনের দিকে বেরিয়ে রয়েছে কিছুটা। সেই পাথর বেয়ে নিচ থেকে ঘন হয়ে উঠেছে কিছু লতা আর কাটা ঝোপ। ওটার সামনে থেকে সরে যেতে গিয়েও থমকে দাঁড়ালো ফারিয়া। দাঁড়াও, বলল, মনে হচ্ছে কি একটা যেন গোলমাল আছে এখানে। মাথা চুলকালো, তারপর ঘোষণা করলো, এইটাই ভেতরে যাওয়ার পথ। এই লতা আর কাটা ঝোপ নিচ থেকে ওপরে ওঠেনি, আসলে ওপর থেকে পর্দার মতো নেমে এসেছে নিচে। তাই তো, প্রশংসার দৃষ্টিতে ফারিয়ার দিকে চাইল কিশোর। ঠিক বলেছ ফারিয়া, বাতাসে দুলছে একটু একটু। পর্দা সরাতেই দেখা গেল পাহাড়ের গা থেকে বেরিয়ে থাকা পাথরের স্ল্যাবটা নিরেট নয়, নিচটা ফাঁপা। ওখান দিয়ে পাহাড়ের গায়ে সরু একটা ফাটল দেখা যাচ্ছে। এতক্ষণে জাদুমন্ত্র বলে ওদের গায়েব হয়ে যাওয়ার আসল গোমর জানা গেল। ফাটলের সামনে গিয়ে দাঁড়ালো তিনজনে। ফাটল পেরিয়েই দেখা গেল বিশাল এক গুহায় এসে পৌঁছেছে। সঙ্গে আনা টর্চটা বের করে উপর দিকে তাক করে আলো ফেললো মুসা। কিন্তু ছাদ পর্যন্ত পৌঁছালো না আলোটা, অনেক উঁচু। তবে সামনে আলো ফেলে দেখা গেল গোলাকার গুহার বেশিরভাগটাই দখল করে আছে স্থির কালো পানি ভরা একটা পুকুর। এইখানে ঢুকলো বুঝলাম, বলল মুসা। তারপর কোথায় গেল, কিভাবে? পুকুর ঘেরে একটা চক্কর দিয়ে এলো কিশোর। টর্চ জেলে জেলে পরীক্ষা করলো পাথরের দেওয়াল, কিন্তু কোথাও কোনো পথ বা ফাটল চোখে পড়ল না ওর। কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, কাজেই ধরে নিতে হয় ওরা উপরে গেছে। কিন্তু উপরে ওঠারও তো কোনো উপায় দেখা যাচ্ছে না। পানির নিচ দিয়ে কোনো রাস্তা থাকতে পারে না? জিজ্ঞেস করলো ফারিয়া। একেবারে পারে না তা হয়তো নয়, বলল কিশোর, তবে আমার ধারণা সে সম্ভাবনা খুবই কম। প্রতিবার ঢুকতে বা বেরোতে এই কালো পানিতে ভিজতে চাইবে না কেউ। তবুও একবার এপার ওপার হেঁটে দেখলে মন্দ হয় না। এই বলে নেমে পড়ল পানিতে, কিন্তু এগোতে পারল না, বড় বেশি গভীর। এক পা ফেলতেই হাঁটুর উপর উঠে এলো পানি। কাজেই জামা কাপড় খুলে রেখে সাঁতার দিয়ে ওপারে গিয়ে ফিরে এলো। কিনার থেকে 3 হাত দূরে দাঁড়িয়ে বলল, এই দেখো, এখানেই গলা পানি, এর ওদিকে ঠাঁই নেই। অতল এক পুকুর, আশ্চর্য না? পানিটা অসম্ভব ঠান্ডা, উঠে আসছি আমি। উঠতে গিয়ে পা পিছলে আবার অথই পানিতে চলে গেল কিশোর। আবার উঠতে গিয়ে পা পিছলাবার আগেই হাত বাড়িয়ে কিনারে ধরতে চেষ্টা করলো, কিন্তু হাতে বাঁধলো গোলমতো কি একটা জিনিস, স্টিয়ারিং হুইলের মতো অনেকটা, পানির 1 ফুট নিচে রয়েছে। উঠে পড়ল কিশোর। শীতে ঠকঠক করে কাঁপছে, দাঁতে বাড়ি খাচ্ছে দাঁত। দ্রুত হাতে কাপড় পরে নিল। তারপর হামাগুড়ি দিয়ে পুকুর পাড়ে বসে হাত বাড়ালো হুইলটার দিকে। মুসা, ডাকলো কিশোর, তোমার টর্চটা একটু ধরবে এদিকে? পানির নিচে কি যেন একটা বাঁধলো আমার হাতে। এগিয়ে এসে টর্চটা ধরল মুসা।
বাম হাতে ভর দিয়ে আরো একটু ঝুঁকলো কিশোর। ছোট একটা হুইলের মতো মোসা, এটা পানের নিচে কেন? যাই হোক, হুইল জিনিসটা থাকেই ঘোরাবার জন্য, আমি এটা ঘোরাচ্ছি। ডান দিকে মোচড় দিতেই ঘুরতে শুরু করলো হুইল। কয়েক পাক ঘুরতেই ভয়ে চেঁচিয়ে উঠল ফারিয়া। চমকে ঘাড় ফিরিয়ে ওর দিকে চাইল কিশোর ও মোসা। অন্ধকারে দেখা যাচ্ছে না ফারিয়াকে। বিস্ফারিত চোখের সাদা অংশগুলো কেবল দেখতে পেল ওরা অস্পষ্টভাবে। মোসার হাত থেকে ছুটে গেল টর্চটা, গড়াচ্ছে মাটিতে। কি হলো ফারিয়া, চেঁচিয়ে উঠলে কেন? উঠে দাঁড়ালো মোসা। এক লাফে এগিয়ে এসে হুমড়ি খেয়ে পড়ল ফারিয়া ওর গায়ের উপর। প্রচণ্ড ভয়ে কাঁপছে থরথর করে। কি হয়েছে? আবার জিজ্ঞেস করলো মোসা। কি যেন মোসাকে ছেড়ে দিয়ে কাপা গলায় বলল ফারিয়া। নরম কি যেন আমার ঘাড় ছুঁয়ে সারা শরীর বেয়ে নেমে গেল নিচে। মোসার টর্চটা তুলতে গিয়ে দেখা গেল ওটা এখন 10 ফুট পানির নিচে, জ্বলন্ত অবস্থায় নেমে যাচ্ছে আরো গভীরে। এখন সামান্য আলোর আভা দেখা যাচ্ছে শুধু। গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে বিশাল গুহার ভেতরটা। পকেট থেকে নিজের টর্চ বের করে জ্বালল কিশোর। ফারিয়া যেখানে দাঁড়িয়ে ছিল সেদিকে তাক করেই অস্ফুট বিস্ময়ধ্বনি বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। এবার আরেক চিৎকার দিয়ে লাফিয়ে উঠল ফারিয়া। হেসে উঠল কিশোর ও মোসা। ভূত না, চেয়ে দেখো, বলল কিশোর। কিসে ছুঁয়েছিল তোমাকে? ওপর থেকে নেমে এসেছে একে দড়ির মই। এইবার ঘুরে দাঁড়ালো ফারিয়া। মুহূর্তে আতঙ্ক পরিণত হলো হাসিতে। হাসছে মোসাও। বলল, এমন চিৎকার দিয়েছ ফারিয়া, আর একটু হলেই ঝাঁপিয়ে পড়েছিলাম পানিতে। টর্চটার মতো, বলল কিশোর হাসি মুখে। খোঁচাটা গায়ে মাখল না মোসা। বলল, পানির নিচে ওই হুইলটা ঘোরাতে নেমে এলো দড়ির মই। দারুণ বুদ্ধি না? পুকুর থেকে ওঠার সময় তুমি পা পিছলে আছাড় না খেলে তো ওটার খোঁজই মিলত না। হ্যাঁ, স্বীকার করল কিশোর। আলিবাবার চিচিং ফাঁকের তুলনায় নস্যি এটা। এদের গোপনীয়তার নমুনা দেখে ভাবছি আমি, এরা কারা, কি করছে এই বিরান এলাকায়? ভালো কিছু নাকি? সেটা অবশ্য উপরে না গেলে বোঝা যাবে না। ফারিয়ার বড় বড় চোখ আরো বড় হয়ে গেল। তুমি উপরে যাবে? খবরদার, নড়বে না, বজ্জাত কোথাকার। চুপ, একদম চুপ, চোপড়াও। আচমকা কর্কশ গলার ধমক শুনে লাফিয়ে উঠল ওরা তিনজন। পর মুহূর্তে কিকুকে দেখে আশ্বস্ত হলো। বুঝলো বকা দেওয়ায় রেগে আছে কিকো এখনো। মৃদু হেসে পকেট থেকে গোটা 2 বাদাম বের করে সাধল মোসা। একটু ইতস্তত করে মোসার কাঁধে এসে বসলো কিকো। এক এক করে মুখে পুরল বাদাম। সন্তুষ্ট চিত্তে বলল, চুপ। উপরে যাবে তুমি? আবার প্রশ্নটা করল ফারিয়া। হ্যাঁ, বেশি সময় লাগবে না, বলল কিশোর। হাসলো। কি করছে ওরা একটু দেখেই ঠিক 10 মিনিটের মধ্যে ফিরে আসছে আমি। ওরা কল্পনাও করতে পারবে না বাইরের কেউ দড়ির ময়ের রহস্য ভেদ করে উপরে উঠে আসতে পারে। কাজেই সাবধানও থাকবে না। তোমরা বাইরের রোদে গিয়ে অপেক্ষা করো, আমি এই গেলাম আর এলাম। বাধা না দিয়ে চুপচাপ কিশোরের সব কথা শুনল মুসা ও ফারিয়া। তারপর কিশোর রওনা হতেই পিছু পিছু উঠতে শুরু করলো মই বেয়ে। নিচে তাকিয়ে মৃদু হাসলো কিশোর, কিচ্ছু বলল না। শক্ত দড়ির মই, তবে তিনজনের নড়াচড়ায় দুলছে বেশ। উঠছে তো উঠছেই, যেন এ ওঠার শেষ নেই। ঘোর অন্ধকারে বোঝা যাচ্ছে না কত দূর উঠেছে বা আর কত বাকি। থামছি। অনেক দূর ওঠার পর নিচু গলায় বলল কিশোর, হাঁপিয়ে গেছি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার উঠতে শুরু করলো ওরা। ফারিয়ার মনে হলো যেন দুঃস্বপ্নের মধ্যে অনন্তকাল ধরে মই বেয়ে উঠছে তো উঠছেই। সকালে ঘুম ভাঙা না পর্যন্ত আর থামা যাবে না। একটু যেন আলো দেখতে পাচ্ছি, বলল কিশোর চাপা গলায়। মনে হয় পৌঁছে গেছি। পাথুরে একটা মেঝেতে উঠে বসলো কিশোর। তারপর হাত বাড়িয়ে উঠতে সাহায্য করলো মুসা ও ফারিয়াকে। চারপাশে চেয়ে দেখলো, ল্যাম্পের আলোয় মৃদু আলোকিত ছোট্ট একটা কামরায় উঠে এসেছে ওরা। ঘরে কোনো আসবাব নেই। খোলা দরজা দিয়ে লম্বা একটা করিডোর দেখা যাচ্ছে, চলে গেছে পাহাড়ের ভিতর দিকে। খানিক জিরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো কিশোর। চলো দেখি রবিনকে খুঁজে বের করা যায় কিনা। করিডোর ধরে গেল ওরা তিনজন। আঁকাবাঁকা প্যাসেজ, যেখানে বাঁক নিয়েছে সেখানেই পাথরের তাকের উপর একটা করে ল্যাম্প রাখা।
বেশ কিছু দূর চলে আসার পর থেমে দাঁড়ালো ওরা। তিন দিকে চলে গেছে তিনটে রাস্তা। কোন দিকে যাবে ভাবছে কিশোর। এমনি সময়ে পায়ের শব্দ পেয়ে চমকে উঠল। দুজন লোক আসছে এদিকে। শব্দটা যে প্যাসেজ দিয়ে আসছে সেটা বাদ দিয়ে বাকি দুটো প্যাসেজে ঢুকে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো ওরা। একটা চোখ রেখেছে শব্দের উৎসের দিকে। ঘামছে, ধরা পড়ার পরিণতির কথা ভাবছে। এমনি সময়ে বাঘ ঘুরে আলোর নিচে এসে দাঁড়ালো ডিম্পল। ডাইনে নামাবে কোন দিকে যাবে ভাবছে। আড়াল থেকে বেরিয়ে এলো তিনজন। ওদেরকে দেখে এক ছুটে কাছে চলে এলো ডিম্পল। খুশিতে লাফাচ্ছে তিরিং বিরিং। সবার গায়ে গা ঘষল, খোঁজ শব্দ করল, নাক এগিয়ে দিল আদরের আশায়। এইবার এই পিচ্চি আমাদের নিয়ে যাবে রবিনের কাছে, বলল কিশোর। যেন বুঝতে পেরেছে কিশোরের কথাটা। সবার আগে আগে চলল ডিম্পল। ওদের পথ দেখাচ্ছে। কয়েকটা বাঘ ঘুরে একটা বড়সড় হলরুম পেরিয়ে আরো কিছু দূর এগিয়ে এক অদ্ভুত জায়গায় নিয়ে এলো সে ওদেরকে। আশ্চর্য একটা ল্যাবরেটরি দেখা যাচ্ছে 3 ফুট উঁচু একটা রেলিং দেওয়া বারান্দার ওপাশে, ওদের থেকে কয়েক ফুট নিচে। বিশাল কোনো যন্ত্রপাতি নেই, কিন্তু অনেক জায়গা জুড়ে রয়েছে পরস্পর সংযুক্ত চকচকে বৈদ্যুতিক তার। বড় বড় কাচের পাত্র দেখা যাচ্ছে এখানে ওখানে। স্ফটিকের তৈরি কয়েকটা বাক্সে ওঠানামা করছে বিচিত্র অগ্নিস্ফুলিঙ্গ। আরেকদিকে নিঃশব্দে ঘুরছে কয়েকটা ধাতব চাকা। বৈদ্যুতিক তারগুলো ওখান থেকে বেরিয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। ল্যাবরেটরির ঠিক মাঝখানে জ্বলছে মস্ত বড় এক আশ্চর্য বাতি। মুহূর্তে মুহূর্তে রং পাল্টাচ্ছে ওর ভিতরের আলো। উজ্জ্বলতাও বাড়ছে কমছে। এক এক সময় এত উজ্জ্বল হয়ে উঠছে যে চোখ ঝলসে যাওয়ার ভয়ে দেখানো যাচ্ছে না। তারপর আবার কমতে কমতে লাল, নীল বা সবুজ নিষ্প্রভ আভায় পরিণত হচ্ছে। অবাক হয়ে চেয়ে রইল ওরা রহস্যময় গবেষণাগারের দিকে। মানুষ দেখা গেল না একজনও। মনে হলো নিঃশব্দে চলছে এখানে সবকিছু আপনা আপনি। এমনি সময়ে অস্পষ্টভাবে সেই গুমগুম আওয়াজটা ভেসে এলো ওদের কানে। পাহাড়ের অনেক অনেক নিচে প্রচণ্ড এক শক্তি যেন সবকিছু ভেঙে চুরে ছুটে বেরিয়ে যেতে চাইছে। পর মুহূর্তে কেঁপে উঠল গোটা পাহাড়টা। ঘরের মাঝখানের মস্ত বাতিটা হঠাৎ অত্যন্ত উজ্জ্বল আর টকটকে লাল হয়ে উঠল। তারপর ওটার গা থেকে লাল ধোঁয়া বেরোতে শুরু করলো। কটুগন্ধি ধোঁয়া নাকে যেতে কেসে উঠল মূসা। সবাই সরে গেল বারান্দা থেকে। এই ধোঁয়াই দেখেছিলাম আমরা তাঁবু থেকে, বলল মূসা। আসলে এখানে কি চলছে কিশোর? গোপন কিছু, বলল কিশোর। এর বেশি কিছুই জানি না আমরা। এমন কিছু যেটা করতে হয় লোকচক্ষুর আড়ালে। নিউক্লিয়ার বোমা আছে না তো, বলল ফারিয়া। এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। ডিম্পলের পিছু পিছু হাঁটতে হাঁটতে বিশাল এক হলরুম এসে পৌঁছালো ওরা তিনজন। এটা আসলে একটা মস্ত গিরিগহ্বর, কিন্তু এমনভাবে সাজানো হয়েছে যেন রাজসভা। সোনালি কার্পেট বিছানো মেঝেতে, সামনে একটা মঞ্চ, কয়েকটা সিঁড়ির ধাপ ডিঙিয়ে উঠতে হয় সেখানে। মঞ্চের মাঝখানে সত্যি একটা সিংহাসন রাখা। দেয়ালগুলো ঢাকা রয়েছে ছাদ থেকে ঝুলানো ঝালর দিয়ে। সেখানে একটু পরপর তারার মতো জ্বলছে নিভছে লাল নীল সবুজ বাতি। বেশিরভাগ বাতিই নেভানো। সব বাতি জ্বাললে ঝলমল করবে গোটা হলরুম। কোনো রাজপ্রাসাদ এসে পড়লাম নাকি? অবাক হয়ে প্রশ্ন করলো ফারিয়া। মনে হচ্ছে তো পাহাড়ের রাজা থাকেন এখানে। এতক্ষণে বুঝে ফেলেছে কিশোর। ওদের নিয়ে খামোখা এদিক ওদিক ঘুরছে ডিম্পল। রবিন কোথায় আছে হয়ও জানে না, নয়তো বুঝতে পারছে না ওর কাছে কি আশা করা হচ্ছে। এসো আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখি ও কি করে, বলল কিশোর। দেয়ালের গায়ে সেটে দাঁড়িয়ে থাকলো ওরা তিনজন। এটা একটা খেলা মনে করে ডিম্পলও দেয়াল ঘেঁষে দাঁড়ালো। কিন্তু খানিক পরেই শুরু হলো উসখুস। ওর মুখের দিকে চেয়ে যখন দেখলো কেউ নড়ে না, ওর দিকে তাকায়ও না, তখন প্রথমে খানিকটা সরে দাঁড়ালো। তারপর আলমনে হাঁটা ধরলো একদিকে। বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে ওকে অনুসরণ করলো কিশোর, মূসা আর ফারিয়া। গাঢ় লাল পুরো একটা পর্দা সরিয়ে একটা ঘরে ঢুকলো ডিম্পল। ওরা তিনজন সাবধানে উকি দিয়ে দেখলো ওপাশে একটা পাঠাগার। ঘরে কেউ নেই দেখে ঢুকে পড়লো ওরা। ঘরের চার দেওয়াল ঢাকা পড়েছে আলমারিতে। সেগুলোর প্রতিটিতে হাসা মোটা মোটা বই। দু একটা পাতা উল্টে দেখলো কিশোর।
কঠিন সায়েন্সের বই, কিছু আবার বিদেশি ভাষায় লেখা। চলে এসো, ওই দরজা দিয়ে বেরিয়েছে আমাদের গাইড, বলল কিশোর। কিছু দূর যাওয়ার পর ওদেরকে দেখে থেমে দাঁড়ালো ডিম্পল। ওরা কাছে যেতে চলতে আরম্ভ করলো আবার। বেটা, এখন আমাদের দুনিয়াময় না ঘুরিয়ে রবিনের কাছে নিয়ে গেলেই বাঁচা যায়, বলল ফারিয়া। পাহাড়ের ভেতর কেমন যেন ফাপড় লাগছে। ডিম্পল এখন একটা গোল টানেলের ঢাল বেয়ে ওদের উপর দিকে নিয়ে চলেছে। এখানেও কিছু দূর পর পর মৃদু আলোর ব্যবস্থা। চলতে চলতে বেশ কয়েকটা দরজার মতো ফাঁক দেখতে পেল ওরা। মনে হলো স্টোর রুম ওগুলো। ছোট বড় নানান আকারের বাক্স আর প্যাকেট ছড়িয়ে আছে মেঝেতে। বেশিরভাগ প্যাকেট বা বাক্সের গায়ে বিদেশি লেভেল। একটা খোলা বাক্সে উকি দিয়ে নানান জাতের খাবার ভরা টিন দেখতে পেল কিশোর। আর একটু এগিয়ে দেখা গেল পাথর কেটে তৈরি করা হয়েছে সিঁড়ির ধাপ। ধাপগুলো ঘুরে ঘুরে উঠে গেছে উপর দিকে। পাহাড়ি ছাগলের মতো তরতর করে উঠে যাচ্ছে ডিম্পল সিঁড়ি টপকে। ওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে হাত ধরে গেল ওদের। সিঁড়ির পাশেই একটা কাঠের দরজা। হঠাৎ ঢু দিল ডিম্পল ওটাতে। নাক ঝাড়ার আওয়াজ করলো দুবার। ভারী হ্যাজবোল্ট দিয়ে দরজাটা বাইরে থেকে আটকানো। ভিতর থেকে স্পষ্ট ভেসে এলো রবিনের কণ্ঠ। ডিম্পল, আমি আছি ভেতরেই, বেরোবার উপায় নেই রে, তোকে কাছে রাখতে পারছি না। রবিনের গলা শুনে লাফিয়ে উঠল কিশোরের বুকটা। দরজার গায়ে আস্তে করে দুটো টোকা দিয়ে বলল, রবিন, আমরা এসেছি। দরজার বেল্ট খুলে ঢুকছি ভেতরে। ভিতরে বোবা হয়ে গেল রবিন। পায়ের শব্দ শুনে বোঝা গেল। দৌড়ে এসে দাঁড়ালো ও দরজার সামনে। সাবধানে জিজ্ঞেস করলো, কিশোর, সত্যিই তুমি? আমার সঙ্গে মুসা, ফারিয়া, কিকো আর ডিম্পলও আছে। দরজা খুলছি। দরজা খুলে যেতেই প্রথম কিশোরকে বুকে জড়িয়ে ধরল রবিন, তারপর মুসাকে। হাসি মুখে ঢুকলো ফারিয়া। খুশিতে লাফাচ্ছে ডিম্পল। কিকো উড়ে গিয়ে বসেছে রবিনের কাঁধে। আদর করে ওর কানে কানে কি যে বলছে সেই জানে। ওর ঝুঁটি চুলকে দিয়ে আদর করলো রবিন। বিশ্বাসই করতে পারছি না আমি, তোমরা সত্যি এখন পর্যন্ত চলে এসেছো, বলল রবিন ধরা গলায়। পথ চিনলে কি করে? সে অনেক কথা, বলল ফারিয়া। এখন চলো, কেউ টের পাওয়ার আগেই এখান থেকে কেটে পড়ি। ওখানে শুয়ে রয়েছে কে? ওই তো ট্রেফরের সেই ব্ল্যাক। থালা ধুতে গিয়ে তুমিও দেখেছিলে ওকে ঝর্ণার ধারে। ধরা পড়ার পর থেকে সারাদিন রাত খালিই ঘুমাচ্ছে। ঘরের চারপাশে তাকিয়ে দেখলো কিশোর। একটা দেওয়ালের গায়ে বেশ বড় একটা ফাঁক। সেখান দিয়ে নীল আকাশ আর সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে। এখানকার লোকজন কোথায়? আসার পথে তো একজনকেও দেখলাম না। ওরা থাকে পাহাড়ের আরো উপরে, চূড়ার কাছেই। এরকম অনেকগুলো ঘর আছে সেখানে। চূড়াটা সমতল ছাদের মতো, ওখানে হেলিকপ্টার নামে। ঠিক আছে, বলল মোসা। এখান থেকে বেরিয়ে গিয়ে সব শুনবো। এখন চলো তো, রওনা হই। দরজার কাছে গিয়েই দুহাত দুপাশে তুলে থামালো মোসা সবাইকে। আস্তে করে ভিড়িয়ে দিল দরজা। ওর তীক্ষ্ণ কান কিছু শুনতে পেয়েছে। কয়েক সেকেন্ড পর বাকিরাও শুনতে পেল। গল্প করতে করতে দুজন লোক নামছে সিঁড়ি বেয়ে। বুকের ভিতর ঢিপঢিপ শুরু হয়ে গেল সবার। ওরা কি খেয়াল করবে যে বাইরে থেকে হ্যাজবোল্টটা লাগানো নেই? গলার আওয়াজ একেবারে কাছে চলে এলো, তারপর চলে গেল পাশ কাটিয়ে। দরজার বোল্ট যে খোলা লক্ষ্যই করেনি। হাঁপ ছাড়ল তক্ষণে ওরা। বাঁচা গেল, বলল মোসা। এবার বেরিয়ে পড়া যায়, তাই না? চলো। না, ওরা আগে ফিরে যাক, বলল রবিন। আমার ধারণা ওরা প্যারাট্রুপার। নিচের স্টোর থেকে খাবার আনতে গেল, এক্ষুনি ফিরে আসবে আবার। প্যারাট্রুপার? ভুরু কুচকে চাইলেও কিশোর রবিনের দিকে। প্যারাট্রুপাররা এখানে কি করতে আসবে? এই নিগ্রো লোকটাও একজন প্যারাট্রুপার। ওর নাম জোডি। মাথা নেড়ে ঘুমন্ত লোকটাকে দেখালো রবিন। আমাদের ধরে এনে এই ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে বল্টু লাগিয়ে দিয়েছে ওরা কালকে সন্ধ্যায়। ডিম্পলকে ভেতরে আসতে দেয়নি। সেই থেকে বেচারা কতবার যে ঘুরে ফিরে এসে দাঁড়িয়েছে দরজার সামনে, দরজায় মাথা দিয়ে গুঁতো মেরে খবর নিয়েছে আমার, তার হিসাব নেই। ডিম্পলের মাথায় হাত বুলালো রবিন। খুশি হয়ে ও নাক ঘষল রবিনের হাঁটুতে। এই লোকটার কাছ থেকে এদের সম্পর্কে কত জানতে পারলে? প্রশ্ন করল কিশোর। অনেক কিছু, বলল রবিন। অদ্ভুত সব ব্যাপার। পেপারে বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিল জডি।
প্রাক্তন প্যারাট্রুপারদের ভালো বেতনে চাকরি দেওয়া হবে লিখেছিল বিজ্ঞাপনে। নিউ ইয়র্কের এক অফিসে ওর ইন্টারভিউ নেয় ঈগলের চোখ, অর্থাৎ আমাদেরকে যে ধরে এনেছে সেই লোকটা। ব্যাটার নাম অটার উলফ। নতুন ধরনের প্যারাশুট জাম্পিংয়ের জন্যে জডিকে বিরাট অঙ্কের টাকা সাথে লোকটা। কী রকমের নতুন ধরন? ওকে তখন কিছুই বলা হয়নি। ধরনটা এখানে এসে ও টের পেয়েছে। ওর ধারণা অবিশ্বাস্য একটা গবেষণা চলছে এখানে। এই পরীক্ষা সফল হলে মানুষ 2 হাতে একটু ডানা বেঁধে নিয়ে উড়ে বেড়াতে পারবে যেখানে খুশি, নামতে পারবে যেখানে ইচ্ছা, ঠিক পাখির মতন। দূর, বলে উঠল ফারিয়া, এ অসম্ভব। হ্যাঁ, সেজন্যেই ওর সব কথা আমি বিশ্বাস করতে পারিনি। ও বলছে উলফ লোকটা নাকি শুধু ওকে না, অনেক টাকা ব্যয় করে একদল দক্ষ প্যারাট্রুপারকে চাকরি দিয়েছে। ওদেরকে হেলিকপ্টারে করে আনা হয়েছে এখানে। ওদের কাজ হচ্ছে ডানাগুলো ব্যবহার করে ঠিকমতো ওড়া যায় কিনা পরীক্ষা করে দেখা। ডানায় যদি ত্রুটি থাকে সেটা মেরামত করে আবার অন্য একজনকে পাঠানো হয়। কেউ দেখেছে পরীক্ষা করে? 3 জন দেখেছে। ওদের হাতে ডানা লাগিয়ে দিয়ে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছিল অনেক উপরে, তারপর ঝাঁপ দিতে বাধ্য করা হয়েছিল ওখান থেকে। তারপর কি ঘটল জডি সেটা জানে না, তবে ওই 3 জনের একজনও যে আর ফিরে আসেনি তা জানে। ওর স্থির বিশ্বাস সোজা মাটিতে আসছে পড়ে মারা গেছে ওরা। ও ওভাবে মরতে রাজি নাই বলে পালিয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু এসবের মানেটা কি? অনেকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলো মোসা। জডির ধারণা, এই গবেষণায় যদি ওরা সফল হতে পারে, মানুষ যদি ওই পাখা লাগিয়ে সত্যি উড়তে পারে, তাহলে বিরাট এক বিপ্লব ঘটে যাবে গোটা দুনিয়ায়। বিপুল ঐশ্বর্যের মালিক হয়ে যাবে এরা। সবাই উঠতে চাইবে, সবাই কিনবে ওদের জানা। খুব বেশি দাম না হলে আমিও একটা কিনবো, হাসতে হাসতে বলল ফারিয়া। পালিয়েছিল কি করে? প্রসঙ্গ পরিবর্তন করলো কিশোর। বেপরোয়া একটা কাজ করে বসেছিল জডি, বলল রবিন। তেমনই বিপজ্জনক। স্টোর থেকে এক ফাঁকে একে প্যারাশুট চুরি করে নিয়ে এসেছিল এখানে। যেদিন ওর হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার কথা, ঠিক তার আগের রাতে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়েছিল দেয়ালের এই ফাঁক দিয়ে বাইরে। বলো কি? শিউরে উঠল ওরা। এটা হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়ার চেয়ে কম কি হলো? সাহস আছে লোকটার, সত্যিই সাহসী লোক। মাথা ঝাঁকালো রবিন। মারা পড়েনি শুধু প্যারাশুটটা খুলেছিল বলে, তাছাড়া কিভাবে পড়তে হয় জানা ছিল। তারপরও নিচে পড়ে ঝাঁকি খেয়ে জ্ঞান হারিয়েছিল কয়েক মিনিটের জন্যে। একটু থামলো রবিন, তারপর কুকুর লেলিয়ে দেওয়া হলো ওর পেছনে। এইগুলোকে রাখাই হয়েছে কেউ কাছে এসে পড়লে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্যে, কেউ পালানোর চেষ্টা করলে ধরে আনার জন্যে, আর উড়তে গিয়ে কেউ অ্যাক্সিডেন্ট করলে তার লাশ খুঁজে বের করার জন্যে। তার মানে এরা বিশ্বাস করে কাজটি সত্যিই সম্ভব? হ্যাঁ, একজন দুর্দান্ত জিনিয়াস নাকি আছে ওদের পেছনে, একটু পাগলাটে। লোকটাকে এই পাহাড়ের রাজা বানিয়েছে ওরা। মানে বৈজ্ঞানিককে ভুজিয়ে ভাজিয়ে কাজ আদায় করা হচ্ছে এই আর কি। এই অসম্ভবকে পাগল যদি সম্ভব করে তুলতে পারে, মাল্টিবিলিয়নিয়ার হয়ে যাবে এক একজনেরা। এই ঈগল চক্ষুটাই রাজা নাকি? না, ও হচ্ছে প্রধানমন্ত্রী। ওরই তত্ত্বাবধানে চলছে এখানকার সব কিছু। ওকে সংগঠক বলতে পারো। ও আর উইলরিক মিলে চালাচ্ছে সব কিছু। রসদ সংগ্রহ, পাহারার ব্যবস্থা, হেলিকপ্টার এলে লোকজনকে নামিয়ে এনে কামরার ভেতর আটকে রাখা, জাপানি প্রহরীদের দিয়ে কাজ করানো। মোট কথা ওই দুজনেই এখানে বস। নতুন একজোড়া ডানা তৈরি হয়ে গেলে তবেই কেবল রাজসভায় নিয়ে আসা হয় রাজাকে। সমবেত প্যারাট্রুপারদের মধ্য থেকে তিনিই বাছাই করেন পরবর্তী উড়ন্ত মানব। নড়ে উঠল জডি, তারপর উঠে বসে 2 হাতে চোখ ডলল। ঘরের ভিতর এত লোক দেখে অবাক হয়ে গেছে সে। ফারিয়াকে চিনতে পেরে বলল, তুমি এখানে কি করছো খুকি? তোমাকে না আমি পালিয়ে যেতে বলেছিলাম? একটু পরেই পালিয়ে যাচ্ছি আমরা, বলল রবিন। আপনি যাবেন আমাদের সঙ্গে? মাথা নাড়ল জডি। ভয় পায়, ভয়ানক ভয় পাই আমি কুকুরকে। এখানেই নিরাপদে থাকব। আপনি ভালো করেই জানেন আগামীবার হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার জন্য আপনাকেই পাঠানো হবে। সেটা কুকুরের চেয়ে ভালো। 2 জোড়া পায়ের শব্দ দরজার পাশ ঘেঁষে চলে গেল উপরে। দরজার সামান্য ফাঁক করে সেখানে চোখ রাখল মোসা। তারপর অল ক্লিয়ার সিগন্যাল দিল। ডিম্পলের পিছু নিয়ে বেরিয়ে এলো ওরা। সবার শেষে দরজার বল্টু লাগিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো রবিন।
স্টোর রুমে ক্রেট ভরা খাবারের টিন দেখে জ্বলে উঠল মুসার পেট, কিন্তু কিশোর থামতে দিল না ওকে। এখন যত দ্রুত সম্ভব এখান থেকে পালানোটাই প্রধান কাজ। স্বল্পালোকিত গলিপথ ধরে এগিয়ে চলল ওরা ডিম্পলের পিছু নিয়ে। অনেক দূর যাওয়ার পর সন্দেহ হলো মুসার, এ কোন দিকে নিয়ে চললো আমাদের? সেই বৈঠাসা ঘরটা গেল কোথায়? কিরে ডিম্পল? মুসার মুখের দিকে চেয়ে থাকলো বাচ্চা ঘোড়া। সবাই ওরা থেমে দাঁড়িয়েছে, ফিরে যাবে কিনা ভাবছে কিশোর। এমনি সময়ে বিচিত্র একটা শব্দে কান খাড়া হয়ে গেল সবার। সামনের দিক থেকে আসছে আওয়াজটা। ব্যাপার কি দেখবে বলে পায়ে পায়ে এগোলো ওরা আবার। প্রশস্ত একটা প্যাসেজ ধরে ঢাল বেয়ে নামছে ওরা। বাতাস ক্রমে গরম হয়ে উঠছে, ঘাম দেখা দিয়েছে সবার কপালে। একটা ব্যালকনির মতো জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে চেয়েই হাত ছানিতে ডাকলো ফারিয়া সবাইকে। গভীর একটা গর্ত, গর্তের ভিতর অনেক নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে কি করছে যেন একদল শ্রমিক। দূরত্বের কারণে ছোট দেখাচ্ছে ওদেরকে। সবার হাতে একটা করে লাঠি, উজ্জ্বল আলো জ্বলছে গর্তের ভিতর। কনুই দিয়ে খোঁচা দিল মুসা রবিনকে। দেখো, মেঝেটা একপাশে সরিয়ে দিয়েছে লোকগুলো, দেখতে পাচ্ছ? মেঝের নিচে ওগুলো কি? নানা রঙের খেলা দেখা যাচ্ছে মেঝের ফাঁক দিয়ে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ মাথা ঘুরে উঠল ওদের সবার। মনে হলো যেন হালকা হয়ে গেছে শরীরটা, যেন শূন্যে ভেসে উঠবে এখনই, যেন স্বপ্নের ঘুরে রয়েছে ওরা। দুহাতে ব্যালকনির রেলিং চেপে ধরলো ওরা। ঠিক এমনি সময়ে নিচের লোকগুলো লাঠি দিয়ে ঠেলে মেঝে সরিয়ে বন্ধ করে দিল ফাঁকটা। প্রায় সঙ্গে সঙ্গে মাথা ঘোরাটা বন্ধ হয়ে গেল ওদের। মনে হলো শক্ত জমিনে দাঁড়িয়ে আছে। চলো সরে যায় এখান থেকে, বলল রবিন। ভয় পেয়েছে, কিন্তু পা বাড়াবার আগেই কানে ভেসে এলো সেই গম্ভীর গুমগুম আওয়াজ। পাহাড়ের ভিতরে হচ্ছে শব্দটা, উঠে আসছে গর্ত বেয়ে। তারপরই কাঁপতে শুরু করলো ব্যালকনি। আসলে কাঁপছে গোটা পাহাড়টাই। একে অপরকে ধরে পতন ঠেকালো ওরা। দুইবার ঝাঁকি দিয়ে থেমে গেল কাঁপন। সরে যাওয়ার আগে নিচে তাকিয়ে দেখলো কিশোর, লোকগুলো নেই। সম্ভবত পাথরের দেওয়ালের ওপাশে আড়াল নিয়েছে। ফারিয়ার একটা হাত ধরে দৌড় দিল কিশোর। ওদিকে রবিন ধরেছে মুসার হাত। মুসার কাঁধে বসে কোনো মতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে কিকো। পাহাড়ের ভিতর ভয়ানক সব ব্যাপার স্যাপার দেখে স্রেফ বোবা হয়ে গেছে সে। ওদিকে লাপাত্তা হয়ে গেছে ডিম্পল। চড়াই বেয়ে উপরে উঠে এলো ওরা, হাঁপাচ্ছে বেদম। কোত্থেকে ছুটে এসে রবিনের গায়ে গা ঘষল ডিম্পল। মনে হচ্ছে সত্যি প্রচণ্ড কোনো শক্তিকে বাগ বানাতে পেরেছে এই পাহাড়ের বৈজ্ঞানিক রাজা। বলল মুসা, আমাদের উচিত যত শীঘ্রই সম্ভব এখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু সিঁড়িঘরটা খুঁজে পাচ্ছে না ওরা। ভুল পথে ওদেরকে নিয়ে এসেছে ডিম্পল। এই গলি ও গলি ঘুরতে ঘুরতে হঠাৎ ড্রাগন আঁকা লাল সিল্কের পর্দা টাঙানো একটা ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ালো ওরা। দৌড়ে ঘরে ঢুকে পড়বার আগেই ডিম্পলকে কোলে তুলে নিল রবিন। পা টিপে এগিয়ে গেল সামনের দিকে। পর্দা সামান্য সরিয়ে ভেতরে নজর দিয়েই তাজ্জব হয়ে গেল। চমৎকার সাজানো গোছানো একটা ঘর, মেঝেতে পুরো কার্পেট, চারপাশের দেওয়াল একই রকম ড্রাগন আঁকা লাল পর্দা দিয়ে ঢাকা। এক পাশে পাতা রয়েছে সুন্দর একটা গদি মোড়া খাট। মনে হলো এটাই রাজার শয়নকক্ষ হবে। ঘরের ভেতরটা ঠান্ডা কেন? চারিদিকে চেয়ে কাউকে না দেখে সঙ্গীদের ইশারা করে ঢুকে পড়ল কিশোর ঘরের ভিতর। আশ্চর্য, দেওয়ালে গাঁথা একটা পাইপ, তার মুখে ঝাঁঝরির মতো কি একটা লাগানো। সেখান থেকে ফুরফুর করে বের হচ্ছে ঠান্ডা বাতাস। এই পাহাড়ে সত্যিকার প্রতিভাবান যে কেউ আছে তাতে কোনো সন্দেহ নেই। কথাবার্তার শব্দে চমকে চোখ তুলল কিশোর। সামনের দেওয়ালে পর্দার নিচে সামান্য ফাঁক দেখে বুঝল ওপাশে ঘর রয়েছে একটা। সামনে এগিয়ে এসে সামান্য সরালো পর্দাটা। কামরাটায় দ্রুত একবার নজর বুলিয়ে ফিরে এলো। খাবার ঘর, বলল কিশোর। তিনজন লোক খাওয়া সেরে গল্প করছে। এসো, দেয়ালে টাঙানো পর্দার ওপাশে লুকিয়ে থাকি। খাবার ঘর? আগ্রহে চকচক করে উঠল মুসার দু চোখ। পেটে একটা চাপড় দিয়ে বলল, খিদে। কয়েক মিনিটেই বন্ধ হয়ে গেল কথাবার্তা। কিছুক্ষণ অপেক্ষা করে আবার পা টিপে টিপে এগোলো কিশোর। পর্দা সরিয়ে ওপাশটা দেখেই হাসি মুখে চাইল সঙ্গীদের দিকে।
ইশারায় ডাকলো ওদের। পাশের ঘরে ঢুকে হাসি ফুটলো সবার মুখে। টেবিলে সাজানো রয়েছে 10 জনের উপযোগী নানান পদের মজাদার খাবার। কেউ নেই বাধা দেয়ার। এতক্ষণে জবান ফুটলো কিকোর, বলল, খাইছে। বড় একটা প্ল্যাটারে পাশাপাশি সাজানো রয়েছে গোটা 10 মস্ত আকারের গলদা চিংড়ি, দো পেঁয়াজের মতো করে রান্না। শুরুত করে জিভ টানলো মুসা। দুটো ডিশে ফ্রাইড রাইস, দুটোই শশা, গাজর, পেঁপে, ফুলকপি আর তাজা লেটুস পাতার সালাদ। পাশে দাঁড়িয়ে যেন ওদেরকে পাহারা দিচ্ছে একটা সাদা সিরকার বোতল। কয়েকটা নকশা আঁকা বাউলে রয়েছে চিকেন চিলি, চিকেন রোস্ট, খাসির কাটলেট আর চিকেন ড্রামস্টিক। দুটো বাটিতে ফ্রুট কেকের টুকরো আর কাস্টার্ড পুডিং, আর একটা বড় বাটিতে সুন্দর করে সাজানো নানান জাতের সুস্বাদু ফল। দোকানে গিয়ে ঠেকেছে মুসার হাসি। ক্রিম দিয়ে গোলাপ ফুল তৈরি করা একটা বড়সড় ফ্রুট কেক তুলে নিয়ে মস্ত কামড় দিল। তারপর মুখের ভিতরের অবশিষ্ট সামান্য ফাঁক দিয়ে বলল, প্লিজ তোমরাও একটু আধটু নাও, সব আমি একা খেতে পারবো না। ওদিকে ফলের বাটির উপর হামলে পড়েছে কিকো। সালাদের বাটিটা মেঝেতে নামিয়ে দিল রবিন ডিম্পলের জন্য। তারপর নকশা আঁকা একটা বাসন টেনে নিয়ে তাতে ফ্রাইড রাইস, চিকেন চিলি, সুইট পাওয়ার প্রন, ম্যান্ডারিন হোল ফিশ আর চিকেন রোস্ট তুলে এগিয়ে দিল ফারিয়ার দিকে। বলল, প্লিজ বি মাই গেস্ট, আর যা যা ইচ্ছে হবে একটু সংকোচ না করে নিজের বড় ভাইয়ের বাড়ি মনে করে তুলে নেবে, ঠিক আছে? কার্পণ্য না করে পেট ঠেসে খেলো সবাই। ডিম্পলের পেটের দুপাশ ফুলে উঠে ফাটার জোগাড় হয়েছে দেখে সালাদের বাটি সরিয়ে নিল রবিন। একটা হাফ প্লেটে 1 পোয়া আন্দাজ দুধের সর আর বড় এক টুকরো পুডিং তুলে মেঝেতে নামিয়ে দিল ওর জন্য। ওদিকে ফলের বাটি ছেড়ে পুডিংয়ের বাটির কিনারায় গিয়ে বসেছে কিকো। বার কয়েক ঠোঁট ভর্তি করে পুডিং গিলে নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলল, পারজন প্লিজ। তারপর মন দিল ফ্রুট কেকের দিকে। আর না, বাপরে, প্লেট থেকে হাত তুলে নিল ফারিয়া। এতক্ষণ কথা বলে সময় নষ্ট করেনি। জীবনের খাওয়া খেয়ে নিয়েছি, বলল সন্তুষ্ট কিশোর। মুসা, আর খেলে তো তুমি চেয়ার ছেড়ে উঠতে পারবে না। এখানে থেকে পালাতে হবে আমাদের, কথাটা ভুলে যেও না। তুমি বরং কিছু ফল আর কেক পকেটে পুরে নাও, আর কয়েকটা ড্রামস্টিক, বলল ফারিয়া। বেহায়া হাসি হাসলো মুসা। তারপর টপাটপ কয়েকটা আপেল পিচ ও পটেক খেজুর ভরল কোটের পকেটে। এবার সযত্নে ন্যাপকিনে মুড়ে গোটা কয়েক ফ্রুট কেক, ড্রামস্টিক আর কাটলেট রাখলো আরেক পকেটে। বলল, চলো এবার যাওয়া যায়। রবিন, একটু টেনে দাঁড় করিয়ে দেবে ভাই? লোভনীয় খাবার ঘর ছেড়ে আরেকটা আলোকিত প্যাসেজে পড়ল ওরা। কিছু দূর এগোতেই মৃদু গুঞ্জনের শব্দে সতর্ক হয়ে উঠল। চিনতে পারছে, সামনেই সেই রাজসভা, মঞ্চে যেখানে সিংহাসন বসানো। পর্দার ফাঁকে চোখ রেখে দেখল মুসা। হ্যাঁ, সেই হলরুমটাই, তবে এখন ওখানে জড়ো হয়েছে অনেক লোক। পর্দা সামান্য সরিয়ে চোখ রাখল কিশোরও। নানান দেশের লোক দাঁড়িয়ে আছে ওখানে, 20 জনের কম হবে না। মাথায় মেরুন রঙের বেরেট দেখে চেনা গেল ওরা প্যারাট্রুপার। ওদের মধ্যে জডিকে দেখে চমকে উঠল কিশোর। তার মানে অটার ও উইলরিক এখন জানে কোনোভাবে মুক্ত হয়ে পালিয়েছে রবিন উপরের সেই ঘর থেকে। অর্থাৎ একটু পরে শুরু হবে খোঁজাখুঁজি, নাকি শুরু হয়েই গেছে। পাহাড় থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার জোর তাকে অনুভব করল কিশোর। কিন্তু যে পথ ধরে এসেছে সেই পথে ফিরে তো কোনো লাভ নেই। ওরা যে পথটা চেনে, অর্থাৎ মজলুনোর সেই ছোট্ট ঘরটাই, ওখানে পৌঁছতে হলে সামনের এই হলরুমের ভিতর দিয়ে যেতে হবে ওদেরকে। এখন যেহেতু সেটা সম্ভব নয়, এদের সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। প্যারাট্রুপার ছাড়াও কিশোর দেখতে পাচ্ছে জমকালো ইউনিফর্ম পরা জনাব 25 জাপানি প্রহরী বুক টান করে দাঁড়িয়ে আছে হলরুমের দুপাশের দেওয়াল ঘেঁষে। সিংহাসন শূন্য, অটার উলফকেও দেখা যাচ্ছে না কোথাও। হঠাৎ থেমে গেল গুঞ্জন। সিংহাসনের পাশে এক ঝুলন্ত পর্দা দুপাশ থেকে তুলে ধরল 2 জন প্রহরী। দুপাশে 2 অনুচরকে নিয়ে রাজসভায় প্রবেশ করলেন পাহাড়ের রাজা। দীর্ঘদেহী রাজাকে আরো দীর্ঘ দেখাচ্ছে মাথার উপর উজ্জ্বল পাথর বসানো উঁচু একটা মুকুট পরে থাকায়। পরনে অত্যন্ত দামি একটা স্যুট, তার উপর কাঁধ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঝুলছে মূল্যবান রত্নখচিত কালো একটা আলখেল্লা।
মুকুটের নিচ থেকে কোকড়া কালো চুল নেমে এসেছে পিঠে ও গালের দুপাশে। সামনের সবাইকে এক নজর দেখে নিয়ে সিংহাসনে বসলেন তিনি। অনুচরদের একজনকে চেনা গেল, ঈগল চক্ষু ওয়াটার উলফ। অপরজন দেখতে অনেকে শিম্পাঞ্জির মতো। কিশোর আন্দাজ করল এই লোকটাই উলরিক হবে। এক পা সামনে এগিয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে তীক্ষ্ণ কণ্ঠে কয়েক মিনিট অচেনা বিদেশি ভাষায় বক্তৃতা দিল উলফ। কি বলল তার বিন্দু বিসর্গ কিছুই বুঝল না তিন গোয়েন্দা। তারপর একটু থেমে লোকটা ইংরেজিতে পেশ করলো আবার তার বক্তব্য। মন্ত্রমুগ্ধের মতো শুনল ওরা। প্রথমে লোকটা বুঝিয়ে বলল কি আবিষ্কার করেছেন রাজা। তারপর ব্যাখ্যা করল এই আবিষ্কার মানবজাতির জন্য কতখানি মঙ্গল বয়ে আনবে। প্রশংসা করল প্যারাট্রুপারদের, যারা পরীক্ষামূলকভাবে জানাগুলো ব্যবহার করে এই গবেষণায় সাহায্য করেছে এবং করছে। জানালো কি বিপুল পরিমাণ টাকা ও সম্মান লাভ করতে চলেছে ওরা। একটু থেমে আর এক ভাষায় বলল উলফ একই কথা। তারপর চতুর্থ আরেক ভাষায়। কিশোরের মনে হলো ঘরের সবাই সম্মোহিত হয়ে পড়েছে, মহান একটা কাজে সাহায্য করার সুযোগ লাভ করে অনুপ্রাণিত বোধ করছে। উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহে চকচক করছে ওদের চোখ। যখন প্রশ্ন করা হলো এবারের উন্নততর জানা পরীক্ষা করবে কে কে, সবাই এগিয়ে এলো এক পা। উঠে দাঁড়ালেন রাজা, আঙুল তুলে তিনজনকে বাছাই করলেন। তারপর অস্বাভাবিক চিকন, বেমানান, উঁচু কণ্ঠে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। কি বললেন বেশিরভাগ শোনাই গেল না। রাজা বসে পড়তেই আবার সামনে এগিয়ে এলো ওয়াটার উলফ। বলল প্রাথমিক অবস্থায় যারা সাহস করে এই অসাধারণ গবেষণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে তাদেরকে বাকি জীবন বসে খাওয়ার মতো অঢেল টাকা পয়সা দিয়ে ফেরত পাঠানো হবে দেশে। এর আগে যারা জানার কার্যকারিতা পরীক্ষা করেছে এবং সামান্য ত্রুটি সম্পর্কে আলোকপাত করেছে তারা সবাই প্রচুর ধন সম্পদ নিয়ে নিরাপদে নিজ নিজ দেশে ফিরে গেছে। তারা এখন সেখানে কেবল ধনী নয়, অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমার তা মনে হয় না, বিড়বিড় করে বলল রবিন। তারা এখন এই বিরান পাহাড়ি অঞ্চলেই রয়েছে, 4 হাত মাটির নিচে। রাজা বেরিয়ে গেলেন। ওয়াটার উলফ আর উলরিক শিম্পাঞ্জিও গেল তার সঙ্গে। 5 মিনিটের মধ্যেই প্যারাট্রুপারদের নিয়ে চলে গেল জাপানি প্রহরীরা। খালি হয়ে গেল রাজসভা। সব আবার শুনশান হয়ে যেতেই নড়ে উঠল মুসা। চলো, চিনতে পেরেছি। এই ঘর থেকে বেরিয়ে ডাইনে মোড় নিলেই পৌঁছানো যাবে মই ঘরে। বার কয়েক মোড় ঘুরে মাঝখানে উজ্জ্বল বাতি বসানো সেই কারখানার কাছে চলে এলো ওরা। নিঃশব্দে ঘুরছে চাকাগুলো। হঠাৎ কিশোরের হাতে চাপ দিল রবিন। চমকে উঠে ওর তাক করা আঙুল বরাবর তাকিয়ে একজন লোককে দেখতে পেল। মস্ত উঁচু কপালওয়ালা বুড়ো এক লোক কাচের পাত্রগুলোর উপর ঝুঁকে কি যেন দেখছে। বাতির আলোয় চকচক করছে তার বিশাল টাক। ঠোঁটে আঙুল রেখে সবাইকে চুপ করে থাকার ইঙ্গিত করল কিশোর। তারপর নিঃশব্দ পায়ে সরে গেল ব্যালকনি থেকে। আর কয়েকটা বাঁক নিয়ে পৌঁছে গেল ওরা মই ঘরে। এবার মই বেয়ে নেমেই ফাটল গলে বেরিয়ে যাবে ওরা বাইরে। কিন্তু ডিম্পলের কি হবে জিজ্ঞেস করলো ফারিয়া। ওকে নিয়ে নামবো কি করে? তাই তো বলল রবিন, ও উপরে উঠলই বা কি করে? ঘুটঘুটে আধারে পিঠে ধাক্কা খেয়ে মই বেয়ে উঠে এসেছি। ডিম্পল বা কুকুরগুলো কিভাবে উঠবে সেই কথা ভাবার অবকাশ পায়নি। নিশ্চয়ই মই বেয়ে ওঠেনি। তার মানে নিচে কোনো ছোট ফোকর আছে পাহাড়ের গায়ে, বলল কিশোর। আমাদের জন্য ছোট, কিন্তু ওদের জন্য যথেষ্ট বড়। খুব সম্ভবত ওই পথেই উঠে এসেছে ওরা। টর্চ জেলে দড়ির মইটা খুঁজল কিশোর। আরে, মইটা গেল কোথায়? অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না মই। গুটিয়ে কোথায় রাখা হয়েছে তাও বোঝা গেল না। আশেপাশের দেওয়ালে আলো ফেলল কিশোর। দেখা গেল স্টিলের ছোট একটা লিভার গাঁথা রয়েছে এক পাশের দেওয়ালে। ওটা টানাটানি করে দেখলো ওরা। ডাইনে বায়ে বা নিচে টেনে কোনো লাভ হলো না, কিন্তু উপরের দিকে ঠেলতেই সরে গেল একটা পাথর। তার ওপাশে দেখা গেল একটা চাকার গায়ে পেঁচানো রয়েছে মইটা, কিন্তু কিছুতেই নাড়ানো গেল না চাকা। নিচ থেকে হুইল ঘোরালে নেমে যায় মই, ওরা জানে, কিন্তু উপর থেকে ওটাকে নামানোর কোনো উপায় পাওয়া গেল না। সবাই একবার করে চেষ্টা করলো, কিন্তু বৃথা। অনেকভাবে চেষ্টার পর শেষ পর্যন্ত হতাশ হয়ে হার মানল কিশোরও। এবার
বিকেল গড়িয়ে গেছে বেশ অনেকক্ষণ। কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। অনুভব করছে একটু যেন খিদে খিদে ভাব আসছে। তবে সবার আগে মুসার মুখ দিয়েই বের হলো খাবার প্রস্তাবটা। না, এখানে সময় নষ্ট করছি আমরা। আচ্ছা, সেই খাবার ঘরটাই ফিরে গেলে কেমন হয়? খুবই ভালো হয় বলে উঠে দাঁড়ালো কিশোর। আর একটা গলদা চিংড়ি ছাপড়াতে পারলে। আগামী 7 দিন আর না খেলেও চলবে, বলল ফারিয়া। চলো, দেরি কিসের? সভাকক্ষে পৌঁছে ওরা দেখলো কেউ নেই। নির্বিঘ্নে চলে এলো ওরা খাবার ঘরে। অবশিষ্ট খাবার তেমনই রয়েছে দেখে খুশি হয়ে উঠল ওরা। বসে পড়লো ওরা এক একজন একটা চেয়ার দখল করে। কিন্তু গলদা চিংড়ির দিকে হাত বাড়িয়েও থেমে গেল মুসা। পাশের ঘর থেকে কিসের যেন আওয়াজ এসেছে কানে। পাথর হয়ে জমে গেল সবাই। ওদের এই হঠাৎ আড়ষ্ট হয়ে যাওয়া টের পেল কিকো। চাপা কণ্ঠে বলল, চুপ। কিন্তু পর মুহূর্তে দেখতে পেল সামনের 2 পা টেবিলে তুলে সালাদের বাটিতে মুখ দিতে চলেছে ডিম্পল। রেগে গিয়ে চ্যাঁ করে চেঁচিয়ে উঠে তেড়ে গেল সে ওর দিকে। খাইছে, বলল মুসা। বলতে না বলতেই পাশের ঘর থেকে পর্দা সরিয়ে উকি দিল একটা মুখ। এ মুখ ওদের চেনা। ব্যালকনি থেকে আজই দুপুরে ল্যাবরেটরিতে কাজ করতে দেখেছে একে। উঁচু কপাল, একটা চুলও নেই মাথায়। বিস্ফোরিত 2 পাগলাটে চোখের মনি সবুজ, নাকের আগাটা বাঁকা হয়ে মনে হচ্ছে চিবুক ছুঁয়ে দেবে। গাল দুটো তোবড়ানো, গায়ের রং হলদেটে। ওদের দিকে নীরবে চেয়ে রইল লোকটা কিছুক্ষণ। তারপর চিকন কাপা গলায় বলল, কারা তোমরা? চিনি বলে তো মনে পড়ছে না। নাকি ভুলে গেছি? নাকি ভুলে গেছি, বুড়োর গলা নকল করে বলল কিকো। অবাক হয়ে সবার মুখের দিকে চাইল লোকটা। বুঝতে পারছে না কে বলল কথাটা। আসলে দোষ করে ফেলেছে টের পেয়ে কাগজের ফুল দিয়ে সাজানো বড় একটা ফুলদানির আড়ালে লুকিয়েছে বলে দেখা যাচ্ছে না কিকোকে। ওরা 4 জন কেউ কিছু বলছে না। সবাই ভাবছে লাফিয়ে চেয়ার ছেড়ে উঠেই দৌড়ে পালাবে কিনা। কয়েকটা কিশোর কিশোরী কি করছে এখানে? বিস্মিত কণ্ঠে বলল লোকটা। তোমাদের কি চিনি আমি? দেখেছি আগে। হ্যাঁ, তোমরা এখানে এলে কেন? আমরা মানে আমতা আমতা করে নিরীহ ভঙ্গিতে বলল কিশোর। আমাদের একজন হারিয়ে যাওয়ায় খুঁজতে এসেছিলাম, কিন্তু এখন আর বেরোতে পারছি না। কোন দিক দিয়ে বেরোনো যাবে বলতে পারেন? বুড়োর চেহারায় এমনই ভেবাচেকা ভাব যে ওদের মনে হলো হয়তো ওদের বেরোনোর উপায়টা বাতলে দেবে। কিন্তু জোরে জোরে মাথা নাড়ল সে। না 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 না, সেটি হবে না, বলল হুঁশিয়ার বুড়ো। অনেক গোপনীয় ব্যাপার আছে এখানে, বুঝলে? আমার গোপন কথা। এখানে কেউ ঢুকে পড়লে আমার গবেষণা শেষ না হওয়া পর্যন্ত বেরোতে পারে না। আমি এখানকার রাজা, আমার মাথায় চালাই এখানকার সব কিছু, বুঝতে পেরেছ? কিন্তু আপনাকে তো রাজার মতো দেখাচ্ছে না, বলল ফারিয়া। আমরা দেখেছি সিংহাসনে বসা রাজাকে। উনি আপনার চেয়ে অনেক লম্বা, সুন্দর একটা মুকুট ছিল, কোকড়া কালো চুল ছিল তার মাথায়। চুলগুলো চুলকায়, তাই খুলে রেখেছি, বললেন বৃদ্ধ। ওরা আমাকে ওসব পরায় যাতে দেখতে ভালো লাগে। আমি পৃথিবীর রাজা হতে চাই, বুঝলে? গোটা পৃথিবীর রাজা। কারণ আমার মাথায় সবার চেয়ে বড়। অনেক কিছু জানি আমি। উলফ বলে আমার গবেষণাটা সফল হলেই আমাকে পৃথিবীর সম্রাট বলে মেনে নেবে সবাই। তার আর বেশি দেরি নেই, বুঝলে? সাফল্যের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমি। তাহলে আপনাকে রাজা বানিয়ে হাজির করে অটার উলফ মানুষের সামনে? জিজ্ঞেস করলো রবিন। না সাজালেও আমিই রাজা, মাথাটা পিছনে হেলিয়ে বললেন বৃদ্ধ। আমার বিরাট ব্রেনের কারণে অনেক জানি আমি। এখানে ব্যবহার করছি মধ্যাকর্ষণ সম্পর্কে আমার অগাধ জ্ঞান। ওদেরকে বেশি ছোট মনে করে এরপর মধ্যাকর্ষণ কি তা বোঝাতে শুরু করলেন রাজা। 3 গোয়েন্দার কাছে মনে হলো বক বক করছে বয়সের ভারে বুদ্ধিশুদ্ধির লোপ পাওয়া এক 72 বুড়ো। কি বিশেষ হচ্ছে না আমার কথা? হঠাৎ ভুরু কুচকালেন রাজা। আমি এমন কিছু রশ্মি আবিষ্কার করেছি যেগুলো অকেজো করে দেয় পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে। তাহলে তো যে কোনো জিনিস আপনি শূন্যে ভাসিয়ে রাখতে পারবেন, বলল ফারিয়া। পারবই তো, উত্তেজিত হয়ে উঠলেন বৃদ্ধ। আমি 2 ডানা বানিয়ে তার ভেতর বন্দি করেছি এই শক্তিকে।
ফলে কেউ ওগুলো দু হাতে পরে নিয়ে যদি প্লেন থেকে বাইরে লাফ দেয়, একটা বোতাম টিপলেই সে আর নিচে পড়বে না, পাখির মতো উঠতে পারবে, ডানা ঝাপটে দিক বদল করতে পারবে, ইচ্ছে হলেই বোতামে টিপ দিয়ে মাটিতে নেমে আসতে পারবে যখন খুশি। সত্যিই কি এটা সম্ভব? জিজ্ঞেস করলো রবিন। আলবৎ সম্ভব, সন্দেহ করা হচ্ছে মনে করে রেগে উঠলেন বৃদ্ধ। তাহলে তুমি কি মনে করো অটার আর উইলরিক আমার পেছনে খামোখা এত টাকা ঢালছে? ওরা জানে আমি পারবো। উড়তে পারলে কিন্তু সত্যি সত্যিই দারুণ হতো, বলল ফারিয়া উচ্ছ্বসিত কণ্ঠে। আপনি নিশ্চয়ই খুব বড় একজন বিজ্ঞানী। মাথা নাড়লেন বৃদ্ধ। খুব বড় না, সবার চেয়ে বড়। এত বড় মগজওয়ালা আর একজন লোক পাবে না তোমরা সারা দুনিয়ায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমি, বুঝলে? সব পারি আমি, সব। এখান থেকে বেরোনোর রাস্তাটা আমাদের দেখিয়ে দিতে পারবেন? চট করে জিজ্ঞেস করলো কিশোর। কয়েক সেকেন্ড অস্বস্তিতে উসকুস করলেন বৃদ্ধ। তোমরা যদি পাখাগুলো পরীক্ষা করে দেখতে রাজি হও তাহলে বেরোতে পারবে, বললেন তিনি। ততক্ষণ পর্যন্ত সবাই এখানে বন্দি, এমনকি আমিও। অটারুলফ পরিষ্কার বলে দিয়েছে সে কথা। রোজ টাকাটা দিচ্ছে, সময় নেই হাতে। যত শীঘ্রই সম্ভব নিখুঁত করতে হবে আমার পাখা। একমাত্র তা হলেই আমাকে পৃথিবীর রাজা বানানো হবে। ভক্তি শ্রদ্ধা করবে সবাই, বুঝলে? যাই, খামোখা বকবক না করে লেগে যায় কাজে, বলেই পর্দার আড়ালে চলে গেলেন তিনি। এবার এসো, বলল মূসা, আমাদেরও কাজ পড়ে আছে। বলেই গলদা চিংড়ির ডিশ থেকে তুলে নিল ঢাউস সাইজের একটা। বাকি সবাইও হুমড়ি খেয়ে পড়লো টেবিলের উপর। তৃপ্তির সঙ্গে খেয়ে উঠল ওরা। এবার কি করা যায় সেই প্রশ্ন তুলে আলোচনা শুরু করতে যাচ্ছিল কিশোর। মূসা হাত উঁচু করতেই থেমে গিয়ে মুখ বন্ধ করল। কারা যেন আসছে, বলল মূসা ফিসফিস করে। দেয়ালে ঝুলানো পর্দার পেছনে চলো সবাই, বলে চেয়ার ছাড়লো কিশোর। ছুটে গিয়ে পর্দার আড়ালে লুকালো সবাই, আটকে রেখেছে দম। দুজন জাপানি ঢুকলো ঘরে, টেবিল পরিষ্কার করবে। ডিশগুলোর দিকে চেয়েই হা হয়ে গেল ওদের মুখ। থালাবাটি গোছাতে গোছাতে বিস্মিত কণ্ঠে কী সব বলছে নিজেদের ভাষায়। তারপর জোরে চেঁচিয়ে উঠল একজন। ব্যাপারটা কি টের পেল না ওরা পর্দার ওপাশ থেকে। চুপচাপ দাঁড়িয়ে আছে দেওয়ালে পিঠ ঠেকিয়ে, ধরাস ধরাস করছে হৃৎপিণ্ড। মূসার কাঁধে বসে আছে হতবাক কিকো। হঠাৎ তার স্বরে চেঁচিয়ে উঠল ফারিয়া। পর্দার আড়াল থেকে এক লাফে বেরিয়ে এলো তিন গোয়েন্দা। দেখলো ফারিয়াকে আড়াল থেকে টেনে বের করছে জাপানি দুজন। পর্দার নিচ থেকে ওর পা খানিকটা বেরিয়েছিল বাইরে। দুই জাপানি ধরেছে ফারিয়ার দুই হাত। ছুটে গিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ল কিশোর ও রবিন। মূসা খুঁজছে লাঠি বা আর কিছু পাওয়া যায় কিনা। জাপানি দুজন মুক্ত হাত দুটো ঝাড়া দিল, তাতেই ছিটকে 5 হাত দূরে গিয়ে পড়ল কিশোর ও রবিন। কারাতের ভঙ্গি নিয়ে ঝাঁপিয়ে পড়ল মূসা ওদের উপর। ফারিয়াকে ছেড়ে দিয়ে বিদ্যুৎ বেগে ঠেকিয়ে দিল একজন মূসার মার। পর মুহূর্তে জুজুৎসুর প্যাচে আটকে ফেলল ওর একটা হাত। টান দিয়ে মূসাকে নিজের পিঠের কাছে নিয়ে এসে শরীরে সামান্য ঝাঁকি দিল সে। দেখা গেল সন্ধে উঠে গেছে মূসা। এক পাক খেয়ে দড়াম করে পড়ল টেবিলের উপর। তারপর বাসন পেয়ালা ডিশ নিয়ে পড়ল শক্ত মেঝেতে। কিকো ছুটে গেল প্রতিশোধ নিতে, কিন্তু হাতের এক ঝাপটাই সরিয়ে দিল ওকে লোকটা। ব্যথা পেয়ে চ্যাঁ করে এক ডাক ছেড়ে পালালো কিকো। ফ্যাসাদ দেখে আগেই গায়েব হয়ে গেছে ডিম্পল। লোকটা এবার ঝাঁপিয়ে পড়ল মূসার উপর। জুডো হোল্ডে ওকে আটকে নিয়ে উঠে দাঁড়ালো। এই সময় গোলমালের আওয়াজ পেয়ে আরও 4 জন জাপানি ঢুকলো ঘরে। 2 মিনিটের মধ্যে ধরা পড়লো সব কজন। খাবার ঘর থেকে বের করে ওদেরকে হাঁটিয়ে বড় সড়ো একটা ঘরে নিয়ে এলো 6 জাপানি। ধরা পড়ে রাগে ফোপাচ্ছে ফারিয়া। দেওয়ালে পিঠ দিয়ে দাঁড় করানো হলো ওদেরকে। মূসা ভাবছে কিকো গেল কোথায়? ও তো পালাবার মানুষ না, নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে বেচারা। কয়েক মিনিটের মধ্যে ঘরে এসে ঢুকলো অটার ও উইলরিক। জ্বলছে অটারের তীক্ষ্ণ চোখ জোড়া। একে একে সব কয়জনকে ভালো করে দেখলো সে, মাথা ঝাঁকালো। তাহলে দেখা যাচ্ছে 4 জন তোমরা। 3 জন এসেছো গুহায় আটকানো ওই মৃত্যুক ছেলেটাকে বের করে নিয়ে যেতে, তাই না?
দরজা খুলে ওকে পেয়েই ভেবেছিলে এবার অনায়াসে পালিয়ে যাবে তোমরা এখান থেকে, তাই না? এতই সহজ? জবাবের অপেক্ষায় কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল লোকটা, আচ্ছা এবার বলো তো, দড়ির মইটা নামালে কি করে? কায়দাটা কে শেখালো তোমাদেরকে? কেউ জবাব দিচ্ছে না দেখে চোখ দুটো সরু হয়ে গেল ওর। আমি একটা প্রশ্ন করেছি, বলল সে। এই যে তুমি, উত্তর দাও প্রশ্নের। মাথা খাটিয়ে বুঝে নিয়েছি, কিশোর বলল সংক্ষেপে। আর কেউ জানে কিভাবে উঠতে হয় ওপরে? এবার প্রশ্ন করলো শিবপাঞ্জি উইলডিং। চেহারাটা ভয়ঙ্কর হয়ে উঠেছে ওর। তা আমরা কি করে বলবো? তিক্ত কণ্ঠে বলে উঠল রবিন। কি হবে আর কেউ জানলে? এত রাগঢাক কিসের? ঢোকার পথটা পর্যন্ত আড়াল করে রেখেছ লতা পাতার কাঁটা ঝোপ দিয়ে। এখানে বেআইনি কি চলছে গোপন করার মতো? 2 পা এগিয়ে এসে চড়াত করে চড় কষালো উইলজিক রবিনের গালে। সঙ্গে সঙ্গে লাল হয়ে ফুটে উঠল 5 আঙুলের দাগ। রাগের মাথায় ধস্তাধস্তি করল মোসা, কিন্তু বেকায়দা ভঙ্গিতে ওর একটা হাত পিঠের কাছে বাঁকিয়ে এনে ধরে রাখা হয়েছে বলে ছুটতে পারল না। চড় খেয়েও টু শব্দ করল না রবিন। বেপরোয়া ভঙ্গিতে চেয়ে থাকলো উইলজিকের চোখের দিকে। আবার চড় তুলল উইলজিক, কিন্তু ওকে বারণ করলো অটার। বাদ দাও উইলজিক, এসব বেয়ারা ছেলেদের সিধে করবার আরও রাস্তা আছে। এখনই কুকুর ছেড়ে দেওয়া দরকার। এদের সঙ্গে আরও লোক থেকে থাকলে খুঁজে ধরে আনবে। এই সেরেছে ভাবল কিশোর। আঙ্কেল জিক আর ট্রেফার বন্দি হলে উদ্ধারের আশা ভরসা সব শেষ হয়ে যাবে কুকুরগুলো যদি ধরে আনে। এমনি সময়ে কাছাকাছি কোথাও ঘরের বাইরে থেকে ফাঁপা কাশির শব্দ ভেসে এলো। আটকে উঠল অটার ও উইলডিং। অটার ছুটে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে চাইল গুহার এদিক ওদিক। কোথাও কেউ নেই, অথচ কোনো সন্দেহ নেই ভৌতিক একটা কাশির শব্দ শুনেছে সে। তোমাদের সঙ্গে নিশ্চয়ই আরও কেউ আছে, অভিযোগের সুরে বলল সে। ছেলে না মেয়ে? মাথা নাড়ল কিশোর। আর কোনো ছেলে মেয়ে নেই। মোসা ভাবছে, এরা যে চরিত্রের লোক, এদের হাতে কি ধরা না পড়লেই ভালো হয়। ওর ঘাড় মুচড়ে মেরে ফেলাও এদের পক্ষে সম্ভব। মিথ্যে বলছো তুমি, গর্জে উঠল উইলজিক। চুপ করে থাকলো কিশোর। যেন প্রেতলোক থেকে আবার ভেসে এলো মহাবিরক্ত কণ্ঠস্বর। দূরো, দরজা বন্ধ করো, গাধা কোথাকার, ঠান্ডা আসছে। বলেই ক্ষণক্ষণে গলায় হেসে উঠল কিকো। ওর রক্তহীন করা হাসি শরীরের রোম দাঁড় করিয়ে দিল। ভয়ে পাংশু হয়ে গেল প্রহরীদের মুখ। কয়েকজনকে সঙ্গে নিয়ে এবার উইলজিক গেল ব্যাপারটা কি দেখতে। গুহার 2 দিকেই কিছু দূর করে হেঁটে দেখে এলো। কিকো তখন উঁচু একটা পাথরের তাকে চুপচাপ বসে ঘাড় কাত করে দেখছে ওদের। ওরা ফিরে যেতেই কাতর স্বরে বলল, ব্যথা, ডাক্তার ডাকো জলদি। ব্যাপার কি? কে ওটা? চোখ গরম করে তাকালো অটার ওদের 4 জনের দিকে। যেই হোক, ধরতে পারলে ওর চামড়া ছাড়িয়ে নেব আমি। আমরা 4 জনই, বলল কিশোর। 3 ছেলে 1 মেয়ে। বিশ্বাস না হয় গুনে দেখেন, ফস করে বলে বসলো রবিন বেড়া সুরে। চড় খেয়ে সপ্তমে উঠে আছে ওর মেজাজ। চোখ সরু করে রবিনকে দেখলো অটার উলফ, তারপর মাথা ঝাঁকালো। তোমাকে শীতে করবার কায়দা আমার জানা আছে ছোকরা। বেয়াদবি করে হয়তো পার পেয়ে গেছো এতদিন, কিন্তু আমার কাছে পাবে না। কিছু মনে করবেন না, বলল কিশোর। ওর মাথায় একটু, সব গোলমাল ঠিক হয়ে যাবে বলে মুচকি হাসলো অটার। ওষুধ আছে আমার কাছে। এবার এই ঘর থেকে বের হও, আমাদের সামনে সামনে হাঁটতে থাকো। স্টোর রুমের খোলা দরজা পেরিয়ে সেই পাথরের সিঁড়ির সামনে নিয়ে আসা হলো ওদের। উপরে ওঠার নির্দেশ দিল অটার। কিশোর ঘাড় ফিরিয়ে দেখল জাপানিরা নেই। ওদের অজান্তে পিছন থেকে সরে গেছে। আরও উপরে উঠে চলল ওরা। চূড়ার কাছাকাছি পৌঁছে রবিনকে ঢুকে দেয়া হলো ওর আগের সেই খুপড়ি ঘরে। এই ঘরেই থাকবে তুমি। কয়েকটা দিন খেতে না পেলে খুব শীঘ্রই ভদ্রতা শিখে ফেলবে। বাইরে থেকে হ্যাজবোল্ট লাগিয়ে দিয়ে বাকি 3 জনকে আরও উপরে ওঠার ইঙ্গিত করলো অটার। 30-35 ধাপ উঠতেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল ওরা। চারপাশে সে কি অপূর্ব দৃশ্য! যেদিকে তাকাও অফুরন্ত পাহাড় আর জঙ্গল। মনে হলো অনেক উপর থেকে দেখছে ওরা পৃথিবীটাকে। মেঘগুলো ভেসে যাচ্ছে ওদের গা ঘেঁষে।
পাহাড়ের ভিতরের অন্ধকার থেকে বেরিয়ে এসে উজ্জ্বল রোদ আর ঠান্ডা হাওয়া দারুণ ভালো লাগছে ওদের। পাহাড়ের চূড়াটা সমতল, তিনটে দিক ঘিরে রেখেছে অনেক কটা খাড়া পাথর, দেখতে অনেকটা দাঁতের নিচের পাটির মতো লাগে। মস্ত প্রাঙ্গণের এক পাশে ছায়ায় বসে তাস খেলছে একদল প্যারাট্রুপার। তিন কিশোর কিশোরীকে পাহাড়ের চূড়ায় দেখে ওদের চোখে ফুটে উঠল বিস্মিত দৃষ্টি। জটিকে দেখতে পেল কিশোর ওই দলে, কিন্তু কেউ কিছু না বলে মন দিল হাতের তাসে। প্যারাট্রুপারদের থেকে দূরে তেরপলের ছাউনি দিয়ে একটা জায়গায় নিয়ে আসা হলো কিশোর, মুসা ও ফারিয়াকে। এখানেই থাকবে তোমরা, হুকুম জারি করলো অটার। আর ওই লোকগুলোর সঙ্গে একটা কথাও বলবে না, ওরা ডাকলেও কাছে যাবে না। তোমরা বন্দি, বুঝতে পেরেছ? আমরা এখানে তোমাদের চাইনি। আমাদের অনুমতি বা অনুমোদনের তোয়াক্কা না করেই উপরে উঠে এসেছো তোমরা, কাজেই যতদিন খুশি আমরা আটকে রাখবো তোমাদেরকে। রবিনকেও এখানে রাখা যায় না, বলল ফারিয়া। বেচারা ওখানে একা। কে? ওই বেয়াদব ছোকরার কথা বলছো? মাথা নাড়ল অটার। না, পাওনা শাস্তি ভোগ করতেই হবে ওর। ভদ্র আচরণ করতে রাজি না হওয়া পর্যন্ত না খাইয়ে রাখা হবে ওকে। ওদের ওখানেই রেখে প্যারাট্রুপারদের কিছু নির্দেশ দিয়ে পাহাড়ের ভিতর অদৃশ্য হলো অটার ও উইলরিক। ওরা কেউ ওদের ধারে কাছেও এলো না, এমনকি জডিও না। বোঝা গেল বারণ করা হয়েছে ওদেরকে। পাশেই চূড়ার প্রান্তে একটা প্যারাপেট মতো দেখতে পেয়ে ওর উপর গিয়ে বসলো মোসা। কিশোর গিয়ে দাঁড়ালো ওর পাশে। আড়াল পেয়ে নিশ্চিন্ত মনে বিউনিকুলার তুলল মোসা নিজের চোখে। নিচে যতদূর দেখা যায় দেখতে চায়। চোখ খুঁজছে আঙ্কেল ডিককে, ভাবছে কুকুরগুলো কি ধরে ফেলেছে তাকে। প্যারাপেটের উপর আরো একটু সোজা হয়ে বসলো মোসা। পাহাড়ের ঢালে কি যেন নড়তে দেখেছে ও চোখের কোণে। কি নড়ে? আঙ্কেল বা ট্রেফর কিংবা ঘোড়াগুলো নয় তো? না, ফোকাস অ্যাডজাস্ট করতেই পরিষ্কার দেখতে পেল কুকুর দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে, চক্কর দিচ্ছে গোটা এলাকা। ডিম্পলের মা সুইটির কথা ভাবল। ভাগ্যিস দড়িটা যথেষ্ট লম্বা করে ওকে বেঁধেছে কিশোর, পানি বা ঘাসের অভাব পড়বে না। তবে বাচ্চাটার জন্যে দুশ্চিন্তা বোধ করবে বেচারি। সত্যিই তো, ডিম্পলটা গেল কোথায়? ভাবতে না ভাবতেই পায়ে কিসের স্পর্শ পেয়ে লাফিয়ে উঠল মোসা। প্যারাপেটের উপর ভারসাম্য হারাচ্ছিল। চট করে ওর হাত ধরে ফেলল কিশোর। চোখ নামিয়ে দেখল মোসা প্যারাপেটের বাইরের দিকে সরু একটা কার্নিশের উপর দাঁড়িয়ে ওর দিকে চেয়ে রয়েছে ডিম্পল। চট করে ঝুঁকে ওকে কোলে তুলে দিল মোসা। ডিম্পলকে পেয়ে খুশি হয়ে উঠল ওদের সবার মন। প্রচুর আদর পেয়ে ডিম্পলও খুশি, তারপরও উসখুস। রবিন নেই। আচ্ছা, কি হলো? ও ধরা পড়েনি না? জিজ্ঞেস করলো ফারিয়া। ওকে ধরা অত সহজ না, বলল মোসা। দেখো গে কেমন নাচ নাচাচ্ছে ও এখন ওদের। হাঁচি দেবে এখানে আর হেসে উঠবে 20 হাত দূরে। তারপর আত্মা খাঁচা ছাড়া করে দেবে টানেলে ঢোকা রেল ইঞ্জিনের বিকট আওয়াজ শুনিয়ে। ওকে নিয়ে দুশ্চিন্তা করো না, ও আমাদের চেয়ে ভালো আছে। ঠিকই বলেছে মোসা। এই মুহূর্তে ঠিকই বাদর নাচ দেখাচ্ছে কি কো অটার ও উইলরিককে। ওরা জানে না একটা কাকাতুয়া আছে ছেলে মেয়েদের সঙ্গে, তাই রীতিমতো ঘাবড়ে গেছে ওরা। ব্যাপারটা কি? মানুষ নেই, অথচ মানুষের গলা পাওয়া যাচ্ছে। আশ্চর্য না? সন্ধে ঘনিয়ে আসতেই প্রথমে কুকুরের ডাক শোনা গেল। তারপর সিঁড়ি বেয়ে দুজন জাপানির সঙ্গে পাহাড়ের চূড়ায় উঠে এলো ভয়াল দর্শন 10টা অ্যালসেশিয়ান। চেয়ে রইল কিশোররা, কিন্তু আঙ্কেলের দেখা নেই। এতে অবশ্য কিছুই প্রমাণ হয় না, তাকে নিচেই কোথাও আটকে রাখা হয়ে থাকতে পারে। তবুও স্বস্তি বোধ করলো ওরা। ওদের থেকে বেশ কিছুটা দূরে লোহার জাল দিয়ে ঘেরা একটা জায়গায় আটকে রাখা হলো কুকুরগুলোকে। ফিরে যাওয়ার সময় একজন জাপানি ওদেরকে চোখ বড় বড় করে বলে গেল, ভেরি ভেরি কেয়ারফুল, ডগস ভেরি বাইটি। জাপানি দুজন নিচে নেমে যেতেই ওরা তিনজন এগিয়ে গেল কুকুরের ঘরের দিকে। এক রাত ঘুমিয়েছে ওরা একই সঙ্গে, বন্ধুত্বটা ঝালিয়ে রাখলে কাজে দেবে। কিন্তু ওরা কাছে যেতেই চাপা গর্জন ছাড়ল কুকুরগুলো। রবিন নেই আজ সঙ্গে। নরম গলায় দু একটা বন্ধুসুলভ শব্দ উচ্চারণ করে আরও এক পা সামনে বাড়ল মোসা।
আবার ক্রুদ্ধ গর্জন ছেড়ে নাক কুচকে দাঁত দেখিয়ে দিল ওরা। চলে এসো মোসা, বলল কিশোর। বিরক্ত হচ্ছে। ওরা ভুলে গেছে আমাদের, হাত দিও না জালের ফাঁকে ভুলেও। সরে এলো মোসা। বোঝাই যাচ্ছে বন্ধুত্ব করার মুডে নেই ওরা। সারাটা দিন শিকার খুঁজতে দৌড়ে বেরিয়েছে, পাহাড়ে জঙ্গলে উপত্যকায়। বিফল হয়ে ফিরে এসেছে পেটে খিদে নিয়ে। রবিনের কথা আলাদা, ও থাকলে হয়তো সম্পূর্ণ ভিন্ন ব্যবহার পাওয়া যেত এদের কাছ থেকে। নিজেদের তেরপোলের নিচে ফিরে এলো ওরা। খেতে দেওয়া হলো না ওদের। শক্ত পাথরের উপরেই ঘুমাতে হবে যখন কথা ভাবছে, সেই সময় তিনজন জাপানি কয়েকটা কম্বল ও বালিশ ফেললো ওদের পায়ের কাছে। তারপর একটা পানি ভরা জগ আর একটা মগ নামিয়ে দিয়ে চলে গেল প্যারাট্রুপারদের জটলার দিকে। যাওয়ার আগে বলে গেল, নো ফুডি ইউ মাচ ইটি। বোঝা গেল রাজকীয় খাবার খেয়ে ফেলাই এবং বাকিটুকু নষ্ট হওয়াই চড়েছে ওটার উইলরিক। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল ওরা সমতল মসৃণ পাথরের উপর। ভাবল, রবিন কেমন আছে কে জানে। পরদিন সকালে প্যারাপেটের উপর বসে সূর্যোদয় দেখছে ওরা। একের পর এক আলোকিত হয়ে উঠছে উঁচু পাহাড়ের চূড়া। অপূর্ব সুন্দর ভোর। খিদেই পেট জ্বলছে সবার। ডিম্পল রয়েছে ওদের সঙ্গে, কিন্তু কিকোর দেখা নেই এখন পর্যন্ত। একটু চিন্তিত দেখাচ্ছে মুসাকে। লাফিয়ে প্যারাপেটের উপর উঠল ডিম্পল। এখান থেকে খাড়া নেমে গেছে পাহাড়ের গা কয়েকশো ফুট নিচে। ওদের পায়ের কাছ থেকে পাহাড়ের গা বেয়ে সরু একটা এবড়ো থেবড়ো পাথরের দাগ ঢালু হয়ে নেমে গেছে বেশ কিছু দূর, তারপর বাঁক নিয়ে অদৃশ্য হয়েছে। কিশোরের মাথায় একবার চিন্তাটা এলো, পাহাড়ের গায়ে ধরবার মতো কোনো খাসটাজ আছে কি না লক্ষ্য করছে সে। এটা দেখে হেসে উঠল মুসা। কি ভাবছো, এই পথে পালানো যাবে কি না? আমি আগেই ঘুরে দেখে এসেছি। 30 ফুট নেমেই শেষ হয়ে গেছে দাগটা। ওখান থেকে নিচে নামতে হলে ওই বুড়োর তৈরি পাখা লাগবে। প্যারাপেটের উপর দাঁড়িয়ে কান খাড়া করে কি যেন শোনার চেষ্টা করছে ডিম্পল। হঠাৎ চিহি সুরে ডেকে উঠল, ঘুত করে শব্দ করলো নাক দিয়ে। এর জবাবে দূর থেকে রবিনের গলা শুনতে পেল ওরা। তার মানে রবিনকে যেখানে আটকে রাখা হয়েছে সেই ঘরটা কাছেই কোথাও। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্যারাপেট থেকে লাফ দিল ডিম্পল। 4 পায়ে ভর দিয়ে নামলো সরু কার্নিশে। ওদের তিনজনের বিস্ফারিত চোখের সামনে এখন অবলীলায় হেঁটে যাচ্ছে সে নিচের দিকে। হায় হায়, চেঁচিয়ে উঠল ফারিয়া। ভয়ে বুঝে ফেলেছে চোখ, মারা পড়বে তো। ততক্ষণে বাঘ ঘুরে অদৃশ্য হয়ে গেছে ডিম্পল। ব্যাপারটা কি হলো কিশোর, জিজ্ঞেস করলো মুসা। ঘোরার মতো জায়গা নেই ওই সরু তাকে, ও কি ফিরতে পারবে? দেখা যাচ্ছে না যখন আমার মনে হয় রবিনের গুহাটা খুঁজে পেয়েছে ও এখন ফিরে আসার চেষ্টা না করলেই আর ভয়ের কিছু নেই। কিন্তু ও ফিরে এলো 20 মিনিটের মধ্যেই। এক লাফে প্যারাপেট ডিঙিয়ে এদিকে এসে ঘুত করে আনন্দ প্রকাশ করলো। ওর গলায় সুতো দিয়ে বাঁধা একটা কাগজ। ওটা খুলে দেখা গেল রবিনের লেখা চিঠি। পড়ে শোনালো কিশোর। কেমন আছো তোমরা? আমি ভালোই থাকতাম যদি পেটে কিছু পড়তো। আমাকে শুধু পানি দিয়ে পেট ভরাতে হচ্ছে। মনে হয় বদমাশগুলো আমাকে না খাইয়ে শায়েস্তা করতে চায়। যাক, কি আর করা। যদি ডিম্পলের সাহায্যে তোমাদের খবরাখবর জানাতে পারি তাহলে কষ্টটা হয়তো কমবে আমার। ভালো থেকো, রবিন। খানিকক্ষণ পরেই ওদের জন্য নাস্তা নিয়ে এলো এক জাপানি। সবে টিনের খাবার, তবে পরিমাণে যথেষ্ট। বড়সড় গরম একটা পাউরুটি এনেছে লোকটা ওদের জন্যে। বোঝা গেল টিনের খাবারের পাশাপাশি কিছু কিছু তৈরি করা খাবারও পরিবেশন করা হয় এখানে। লোকটা চলে যেতেই সবার আগে রবিনের জন্য গোটা চারেক পুরো স্যান্ডউইচ বানিয়ে ফেললো ফারিয়া। মুসা সেগুলো পাউরুটির কাগজে শক্ত করে মুড়ে ফেললো। আর কিশোর একটা চিরকুট গুজে দিল ওর ভেতর। তারপর প্যাকেটটা বাঁধা হলো ডিম্পলের পিঠে। খাবারের গন্ধ পেয়ে ওতে মুখ দেওয়ার চেষ্টা করলো ডিম্পল, কিন্তু পারল না। এবার যাও তো বাছা, রবিনের ওখান থেকে ঘুরে এসো, বলল মুসা। কিন্তু এখানে খাবারের আয়োজন দেখে নড়তে রাজি হলো না ডিম্পল। ওর মনের কথা টের পেয়ে ওকে কিছুটা খাইয়ে দিল ফারিয়া।
এবার প্যারাপেটের উপর মুসা দুটো চাপড় মারতেই রবিনের কথা মনে পড়ে গেল বাচ্চা ঘোড়ার। এক লাফে ওখানে উঠে অনায়াসে ভঙ্গিতে নেমে গেল সরু কার্নিশে। রবিনের খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাওয়ায় মন ভালো হয়ে গেল কিশোর, মুসা আর ফারিয়ার। সারাটা দিন বিনুগুলার হাতে পালা করে চোখ রাখলো ওরা উপত্যকার দিকে। আশা করছে যে কোনো সময় এসে পড়বেন আঙ্কেল ডিক। কুকুরগুলোকে মাঝে মাঝে দেখা যাচ্ছে, দল বেঁধে দৌড়ে বেড়াচ্ছে নিচে, দেখা দিয়েই হারিয়ে যাচ্ছে ঝোপ জঙ্গলের আড়ালে। যতবারই ওদের খাবার দাবার দেওয়া হলো ততবারই ডিম্পলের মাধ্যমে রবিনের জন্য পাঠানো হলো কিছুটা। সেই সঙ্গে চালাচালি হচ্ছে চিরকুট। এখন পর্যন্ত কিকোর কোনো খোঁজ পাওয়া গেল না বলে ওরা সবাই উদ্বিগ্ন। খুব ধীরে কাটছে সময়। দুপুরের দিকে পাহাড়ের ভিতর নিয়ে যাওয়া হয়েছে প্যারাট্রুপারদের। সন্ধ্যের পরও তাদের ফিরিয়ে আনা হলো না কেন বোঝা যাচ্ছে না। ফিরে এসেছে কুকুরগুলো, খাবার নিয়ে কাড়াকাড়ি করছে, ক্রুদ্ধ হিংস্র ভয়াল গর্জন ছাড়ছে, কামড় খেয়ে চেঁচিয়ে উঠছে কোনো কোনো বেয়াদব কুকুর। পশুদের নিয়ম, যে বেশি শক্তিশালী সে আগে খাবে। মেঘে ছেয়ে আছে আকাশ, বেশ গরম। ছাউনির নিচ থেকে টেনে বাইরে খোলা জায়গায় নিয়ে এলো ওরা বালিশ কম্বল। ফারিয়া ঘুমিয়ে পড়ল। জেগে রইল কিশোর ও মুসা। রবিনের জন্য চিন্তা হচ্ছে ওদের। গতকাল থেকে এখন পর্যন্ত ওকে কিচ্ছু খেতে দেয়নি ওরা। পাহাড়ের বাইরে দিয়ে ভাগ্যিস একটা পথ বের করে নিয়েছে ডিম্পল, তাই রক্ষা। কিকোর কথাও ভাবছে ওরা। ও কি জাপানি লোকটাকে আক্রমণ করতে গিয়ে আহত হয়েছিল? ভয় পেয়েছে বলে ওদের সঙ্গে আসেনি? খাবার নেই, পানি নেই, ও টিকে আছে কি করে? নাকি ধরা পড়ে গেছে? শুনতে পাচ্ছ? কিশোরের পাজরে কোনোই দিয়ে কুচা দিল মুসা। ধর্মর করে উঠে বসলো। হেলিকপ্টার! উঠে বসলো কিশোরও। শুনতে পেয়েছে আওয়াজটা, এইদিকেই আসছে। ফারিয়াকে জাগালো কিশোর। তিনজন ফিরে গেল ওদের ছাউনির তলায়। হেলিকপ্টার কোথায় নামে তার ঠিক আছে কোনো? একেবারে কাছে চলে এলো হেলিকপ্টার। আওয়াজে কান ঝালাপালা হওয়ার জোগাড়। প্যারাপেটের ওপর শুয়ে কিশোর ও মুসা যখন ভাবছে এরা কি ফড়িংটাকে বাতি দেখিয়ে নামতে সাহায্য করবে কিনা, ঠিক তখনই ছুটতে ছুটতে এসে হাজির হলো দুজন জাপানি। দৌড়ে চলে গেল ওরা চাতালের মাঝখানে। কি করলো বোঝা গেল না। দপ করে জ্বলে উঠল আকাশের দিকে মুখ করা চারটে বাতি। ধীরে ধীরে নেমে এলো বিশাল আকারের একটা মালপত্র ঠাসা হেলিকপ্টার। আরো জাপানি উঠে এসেছে সিঁড়ি বেয়ে। কপ্টারের মাথার রোটর ব্লেড থামতেই এগিয়ে গেল কয়েকজন। কার্গোর দরজা খুলে গেল। নামতে শুরু করলো ক্রেটের উপর ক্রেট। হেলিকপ্টারের পাইলটের গালে কাটা দাগ, বয়স 30-এর নিচে, লম্বাটে মুখ। তার সহকারী মোটাসোটা লোক, খুঁড়িয়ে হাঁটছে। জাপানিদের দু এক কথায় কিছু যে নির্দেশ দিয়ে পাহাড়ের ভিতর চলে গেল তারা। মনে হচ্ছে অটার আর উল্লিখের কাছে রিপোর্ট করতে গেল, বলল কিশোর। চলো সামনে গিয়ে দেখি। ইস, যদি হেলিকপ্টার চালানো জানতাম, বলল মুসা। খুব সহজেই ওটা নিয়ে পালিয়ে যেতে পারতাম এখান থেকে। বলল ফারিয়া। রবিনের ঘরের ফাঁকটার কাছে দাঁড় করিয়ে ওকেও নিয়ে নিতাম। হেলিকপ্টারের কাছে দাঁড়িয়ে আগ্রহের সঙ্গে দেখছে। এমনি সময় পিছনে কর্কশ কণ্ঠ শুনে চমকে উঠল তিনজন।